So this is our second free live class of this free course. And in this class, first of all, I'm going to talk about introduction and identification of parts of speech, as well as I'll also show you that how can we make long English sentences from short sentence, কিভাবে আমরা ছোট ইংরেজি বাক্য থেকে বড় বাক্য তৈরি করতে পারি, একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে কিভাবে এক্সট্রা ইনফরমেশন দেওয়া যায়, এবং সেগুলোকে অ্যাপ্লাই করে কিভাবে আমরা প্র্যাকটিক্যালি একটা প্যারাগ্রাফ, একটা ছবি, একটা রিপোর্ট, একটা কম্পোজিশন লিখতে পারি, ফ্রি হ্যান্ড রাইটিংটা কিভাবে আমরা ডেভেলপ করতে পারি, ইভেন নিউজ পেপার রিলেটেড বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম রিলেটেড যে ট্রান্সলেশনগুলো থাকে, বিভিন্ন বাংলা সেন্টেন্সকে আমরা কিভাবে সহজে কারেক্ট ওয়েতে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এগুলো আইডেন্টিফাই করে ট্রান্সলেট করতে পারি। এছাড়াও যারা স্পিকিং এ দুর্বল, আমরা যারা ছোট ছোট কথা বলে থেমে যাই, একটা সেন্টেন্স বা বাক্যকে বড় করতে পারি না, একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসতে পারি না, সেটা কিভাবে নিয়ে আসতে হবে সেটিও আমি দেখাবো। স্পিকিং এর জায়গাটা নিয়েও আমি কথা বলবো। আর যেহেতু আজকে সেকেন্ড ক্লাস, ফার্স্ট ক্লাসটি যারা দেখেননি তারা দেখে নিবেন। আর এই যে মেইন যে রাইটিং এর পার্টটিতে আসবো বা স্পিকিং এর জায়গাটা নিয়ে আমি কথা বলবো, এই জায়গাটায় আসতে হলে আমাকে এই পার্টস অফ স্পিচ সম্পর্কে একটু কনসেপ্ট রাখতে হবে। এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের বা ইংলিশ গ্রামারের একটা ফাউন্ডেশন, একটা ভিত্তি বলা যেতে পারে। এটা সম্পর্কে কনসেপ্ট থাকলে আমাদের রাইটিং এর জায়গাটা বুঝতে অনেক বেশি সহজ হবে। তো এটা গ্রামাটিক্যাল ক্লাস একটু হার্ড বা একটু কঠিন মনে হতে পারে, বাট থাকার চেষ্টা করবেন। আশা করি অনেক ভালোভাবে নিতে পারবেন, আপনার সময়টা বৃথা যাবে না। তো দেখেন, প্রথমত পার্টস অফ স্পিচ এটা আমাকে কেন শিখতে হবে, আগে এই বিষয়টা বোঝেন। এখানে এর একটা ডেফিনেশন দিয়েছে যে পার্ট অর্থ অংশ এবং স্পিচ অর্থ বাক্য বা কথা। সুতরাং বাক্যে ব্যবহার অনুযায়ী অর্থবোধক বিভিন্ন শ্রেণীর বা প্রকারের শব্দগুলোকে পার্টস অফ স্পিচ বলে। অর্থাৎ পার্টস অফ স্পিচটা মূলত কি? পার্টস অফ স্পিচটা হচ্ছে মূলত আমরা যখন একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করি, এই সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে আমরা মূলত কিসের ব্যবহার করি? আমরা মূলত শব্দের ব্যবহার করি। অর্থাৎ একটা বাক্যের, একটা সেন্টেন্সের ডেফিনেশন কি? একটা সেন্টেন্স বা বাক্যের ডেফিনেশন হচ্ছে যে কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের ভাবটা ক্লিয়ারলি প্রকাশ করে, তাকে সেন্টেন্স বা বাক্য বলে। আমার কথাটা একটু মনোযোগ দিয়ে বুঝবেন। অর্থাৎ সেন্টেন্স বা বাক্য হতে গেলে আমাদের প্রয়োজন হচ্ছে ওয়ার্ড বা শব্দের। এখন একটা বাক্যে ব্যবহৃত যে শব্দগুলো থাকে, যে ওয়ার্ডগুলো থাকে, এই প্রত্যেকটা শব্দ বা প্রত্যেকটা ওয়ার্ডের একটা পার্টিকুলার নাম আছে। এই নামগুলো মূলত পার্টস অফ স্পিচ, অর্থাৎ স্পিচের পার্ট, একটা বক্তব্য, একটা বাক্যের যে পার্ট, যে অংশ, সেটাই। তো দেখেন, একটু বোঝার চেষ্টা করেন, খুবই ভালোভাবে বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করেন। সেটি হচ্ছে, আমি এই যে পার্টস অফ স্পিচের কথা বলছি, এটা আমাদের কেন শিখতে হবে আগে আমরা এটা বুঝবো। কেন আমাকে এই পার্টস অফ স্পিচ সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে বা ধারণা রাখতে হবে, কোন কারণে এটা আমরা শিখবো। আপনি যখন ইংলিশে একটা প্যাসেজ পড়বেন, সেটা একটা ফিকশন হতে পারে, নন ফিকশন হতে পারে, একটা স্টোরি হতে পারে, এনি কাইন্ডস অফ প্যাসেজ। যখন আপনি ইংলিশে রিড আউট করবেন, আমরা অনেকে ইংলিশ রিডিংটা পড়তে পারি, বাংলা অর্থটা বের করতে পারি না। এই বাংলা অর্থ বের করতে না পারার প্রধান কারণ আমরা কি মনে করতে পারি? যে আমি হয়তো ভোক্যাবুলারি জানি না তাই পারি না। কিন্তু দেখেন, ভোক্যাবুলারি জানলেই কি একটা সেন্টেন্সের কমপ্লিট অর্থ বা অ্যাকচুয়াল যে মিনিং, অ্যাকচুয়াল যে সেন্স বা থট, সেটি বোঝা যায়? যায় না। আপনারা ইংলিশ নিউজ পেপার পড়েন কিনা জানি না, ডেইলি স্টার, ডেইলি সান। ইংলিশ নিউজ পেপারের সেন্টেন্সগুলো দেখবেন অনেক কমপ্লেক্স থাকে, অনেক কমপ্লিকেটেড থাকে। অর্থাৎ অনেক বেশি ফ্রেজ বা ক্লজ যুক্ত করা থাকে। মনে করেন 15টা ওয়ার্ডে একটা সেন্টেন্স বা একটা বাক্য লেখা আছে। আপনি ইংলিশটা পড়লেন, আপনি অর্থ করতে পারছেন না। কেন? ওই 15টা ওয়ার্ডের ভিতর 10টা ওয়ার্ড জানেন, 5টি ওয়ার্ড জানেন না। এই জন্য যে 5টি ওয়ার্ড জানেন না, সেই 5টি ওয়ার্ড ডিকশনারিতে সার্চ দিলেই কি সম্পূর্ণ সেন্টেন্সের অ্যাকচুয়াল যে থট, অ্যাকচুয়াল যে সেন্স বা মিনিং, এটা আপনি বুঝতে পারবেন? মোস্ট অফ দ্য টাইম সেটা বোঝা সম্ভব হয়ে ওঠে না। এটা তখনই বোঝা যায় যখন পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করা যায়। ইভেন ওই যেটা বললাম, আপনি 10টা ওয়ার্ড জানেন, 5টি ওয়ার্ড জানেন না, ওই 5টি ওয়ার্ড না জানলেও যদি সেন্টেন্সটা পড়ে আপনি পার্টস অফ স্পিচ গুলো আইডেন্টিফাই করতে পারেন যে কোন ওয়ার্ডটা কোন ওয়ার্ডের সাথে কানেক্টেড বা রিলেটেড, কোন ওয়ার্ডের জন্য কোন ওয়ার্ড বসেছে, পার্টস অফ স্পিচ যদি আইডেন্টিফাই করা যায়, তাহলে একটা সেন্টেন্সের অ্যাকচুয়াল মিনিং বোঝা যায়, অ্যাকচুয়াল সেন্স বা থট বোঝা যায়। কিন্তু পার্টস অফ স্পিচ যদি আইডেন্টিফাই করতে না পারেন, ওয়ার্ড মিনিং জেনে কখনো সেন্টেন্সের অর্থ বের করা যায় না। এর অনেকগুলো কারণ আছে, অনেকগুলো রিজন আছে, সেটা নিয়ে আমি কথা বলবো, সেটি আমি আপনাদেরকে দেখাবো। তার আগে যে বিষয়টা, সেটা হচ্ছে এইখানে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আছে। এই এক্সাম্পলটা আপনারা একটু দেখার চেষ্টা করবেন প্রত্যেকেই। জাস্ট ওয়েট আ মিনিট।
এই জায়গাটিতে যে প্র্যাকটিক্যাল এক্সাম্পলটি আছে দেখেন, বলছে গ্রেট, মিনা ইজ দ্য অনলি ব্রিলিয়ান্ট গার্ল উইথ হাইয়েস্ট স্কোর ইন দ্য ক্লাস। গ্রেট, মিনা ইজ দ্য অনলি ব্রিলিয়ান্ট গার্ল উইথ হাইয়েস্ট স্কোর ইন দ্য ক্লাস। এই যে বাক্যটি আছে, এই বাক্যে ব্যবহৃত যে শব্দ, যে ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডের একটা নাম আছে। যেমন গ্রেট শব্দটি একটা ইন্টারজেকশন, মিনা এটা একটা নাউন, ইজ একটা ভার্ব, দা একটা অ্যাডজেক্টিভ, অনলি একটা অ্যাডভার্ব, ব্রিলিয়ান্ট একটা অ্যাডজেক্টিভ, গার্ল এটা একটা নাউন, উইথ প্রিপোজিশন, হাইয়েস্ট অ্যাডজেক্টিভ, স্কোর নাউন, ইন প্রিপোজিশন, দা অ্যাডজেক্টিভ, ক্লাস নাউন। এই যে প্রত্যেকটা ওয়ার্ডের আমি নাম বললাম, এই নাম আইডেন্টিফাই করাটা আপনাদেরকে শিখতে হবে। এটা যদি আমরা দ্রুত করতে পারি, তাহলে একটা সেন্টেন্স বা বাক্য যত কঠিন হোক, যত হার্ড হোক, তার অ্যাকচুয়াল সেন্স বোঝা যায়। এখানে দেখেন বলছে যে পার্টস অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ইভেন আমরা যখন বিভিন্ন বই থেকে ভোকাবুলারি পড়ি বা প্র্যাকটিস করি, এই পার্টস অফ স্পিচ ধরে প্র্যাকটিস করি। আমরা অনেকেই জানি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে, সেগুলো হচ্ছে এরকম, কিন্তু এদের প্র্যাকটিক্যাল ব্যবহারটা কোথায়, এইটা কিন্তু আমরা বুঝি না। প্র্যাকটিক্যালি এরা কোথায় ইউজ হয়, ব্যবহৃত হয়, এটা আমরা বুঝি না। এইটা আপনাকে বুঝতে হবে। দেখেন, এই পার্টস অফ স্পিচ গুলো কখনো মুখস্থ রাখা যায় না। আপনি কিন্তু কখনো এইভাবে মুখস্থ রাখতে পারবেন না যে এই ওয়ার্ডগুলোই নাউন, এই ওয়ার্ডগুলোই অ্যাডজেক্টিভ, এই ওয়ার্ডগুলোই ভার্ব, এই ওয়ার্ডগুলোই প্রোনাউন। এগুলো কিন্তু অবস্থান ভেদে পরিবর্তন হতে পারে। এই পরিবর্তনটা আপনাকে বুঝতে হবে। আমরা এই পরিবর্তন বুঝি না বলেই অ্যাকচুয়াল মিনিং বের করতে পারি না। অর্থাৎ আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি, আমি ওর টিচার। আমি যখন আমার ইউনিভার্সিটিতে ক্লাস করতাম, আমি তাদের স্টুডেন্ট ছিলাম। আমি যখন আমার বাবার সামনে গিয়ে দাঁড়াই, আমি তার ছেলে। এই যে আমি একটা মানুষ, বিভিন্ন পজিশনে গিয়ে চেঞ্জ হয়ে যাচ্ছি, ওয়ার্ডগুলো বিভিন্ন পজিশনে গিয়ে চেঞ্জ হয় কিভাবে, আপনাদেরকে আমি একটা ক্লাসে, আমি গত ক্লাসেও আমি দেখিয়েছিলাম এই বিষয়টা। মনে করেন আমি এরকম একটা বাক্য লিখলাম, জাস্ট আমি একটু ব্ল্যাঙ্ক পেজে আসলাম, দেখার চেষ্টা করেন। মনে করেন আমি একটা বাক্য লিখছি, সেটি হচ্ছে দিস ইজ আ ম্যাঙ্গো। কথাটা একটু বুঝবেন। এই বাক্যটার বাংলা অর্থ কি? এটি একটি আম। এই যে বাক্যটি আমি লিখলাম, এই বাক্যটির বাংলা অর্থ হচ্ছে এটি একটি আম। দিস ইজ আ ম্যাঙ্গো। এখন এই যে বাক্যটি আমি এখানে লিখলাম, এই ম্যাঙ্গো শব্দটি এখানে কি? নাউন। ম্যাঙ্গো শব্দটি নাউন। কিন্তু আমি যদি বলি দিস ইজ আ দিস ইজ আ ম্যাঙ্গো ট্রি, এর বাংলা অর্থ হচ্ছে এটা একটা আম গাছ। এটা একটা আম গাছ। এখানে এই ট্রি শব্দটা, এই যে ট্রি, এই ট্রি শব্দটা নাউন, এই ম্যাঙ্গোটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। এই ম্যাঙ্গো শব্দটি এই ট্রিকে মডিফাই করে। অর্থাৎ গাছ কিসের গাছ? আম গাছ। সো এইটা হচ্ছে কি বললাম বলেন তো? অ্যাডজেক্টিভ। সো আগের বাক্যে যে ওয়ার্ডটা নাউন ছিল, পরের বাক্যে সেটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এই যে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, এখান থেকে যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম ফেস করেন, বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ থেকে মাস্ট কোশ্চেন আসে। এইটা কিন্তু আইডেন্টিফাই করা আমাদের শিখতে হবে। পার্টস অফ স্পিচ কখনোই মুখস্থ রাখা যায় না, এটা অবস্থান ভেদে পরিবর্তন হয়। আমি গত ক্লাসে দেখিয়েছিলাম, আপনারা একটা টপিকের নাম শুনছেন, জেরান্ড ইনফিনিটিভ পার্টিসিপল। এগুলো কি? নন ফাইনাইট ভার্ব। মানে কি? চেহারা ভার্বের মতো, বাট ভার্ব হিসেবে বসে না। মানে আমি এটা বলছিলাম না, আমি একটু দেখাই দেই। মনে করেন এই যে ওয়াক, ওয়াক মানে আমরা জানি হাঁটা। আমি যদি আপনাকে বলি যে এটি কোন পার্টস অফ স্পিচ বলেন তো, এই যে ওয়াক শব্দটা এখানে আপনারা দেখছেন, এটি কোন পার্টস অফ স্পিচ, আপনি এক বাক্যে বলবেন যে এটা একটা ভার্ব। তাহলে কেমন হতে পারে? আমি যদি বলি হি ইজ ওয়াকিং অন দ্য রোড, ইজ ওয়াকিং অন দ্য রোড, এর বাংলা অর্থ কি? সে রাস্তায় হাঁটছে। সে রাস্তায় হাঁটছে। এই যে ইজ ওয়াকিং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ইজটা অক্সিলারি ভার্ব, ওয়াকিংটা মেইন ভার্ব। এখানে ওয়াকিংটা কাজ করা বোঝাচ্ছে, অ্যাকশন দিচ্ছে, এটা ভার্ব। কিন্তু আমি যদি এইভাবে একটা সেন্টেন্স বলি যে, try to understand here, আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি যে ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, এই বাক্যটার অর্থ হচ্ছে হাঁটা একটি ভালো ব্যায়াম। হাঁটা একটি ভালো ব্যায়াম। এখানে ইজটা মেইন ভার্ব, ওয়াকিংটাকে জেরান্ড বলা হয়, এটা সাবজেক্টের স্থানে আছে। অ্যাজ আ পার্টস অফ স্পিচ এটি একটি নাউন। আবার আমি যদি এইভাবে একটা কথা বলি যে আই স আ বয়, আমি একটা ছেলেকে দেখেছিলাম ওয়াকিং অন দ্য রোড,
এর বাংলা অর্থ, আমি একটা ছেলেকে রাস্তায় হাঁটতে দেখেছিলাম। আমি একটা ছেলেকে রাস্তায় হাঁটতে দেখেছিলাম, ছেলেটা হাঁটন্ত অবস্থায় ছিল। সাবজেক্ট আই, এর পরে যে ওয়ার্ডটা থাকে সেটাই মূলত মেইন ভার্ব হয়। সি মানে দেখেন, পাস্ট ফ্রম স, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স। কিন্তু এই বাক্যে ভার্বের সাথে আইএনজি যুক্ত একটা শব্দ আছে যেটা দেখলে আপনার ভার্ব মনে হচ্ছে। কেউ কেউ বলবে এটা কোনো কন্টিনিউয়াস টেন্স, বাট এটা ভার্বও না, এটা কন্টিনিউয়াস টেন্সও না। এটা চেহারা ভার্বের মতো হলেও এটা অ্যাজ আ পার্টস অফ স্পিচ একটি অ্যাজেক্টিভ। কেন? এই বয়কে মডিফাই করছে। ছেলেটা কি অবস্থায় ছিল, কি করতেছিল, হাঁটন্ত অবস্থায় ছিল, হাঁটতেছিল, সেই অবস্থায় আমি দেখেছিলাম। তো এই যে একই ওয়ার্ড, ওয়াক মানে হাঁটা, এটা তিনটা পজিশনে বসার কারণে তিনটা বাক্যে তিন ধরনের অর্থ দিচ্ছে। যে সে রাস্তায় হাঁটছে, হাঁটা একটি ভালো ব্যায়াম। আমি একটা ছেলেকে হাঁটতে দেখেছিলাম, অর্থাৎ স্পেলিংটাও একই, ওয়াকিং, লেখা কি ওয়াকিং, কিন্তু সেই ওয়াকিং এর মানে হচ্ছে হাঁটছে, হাঁটা, হাঁটতে। এই যে মানের চেঞ্জ, এতটুকু চেঞ্জের কারণে সম্পূর্ণ বাক্যের অর্থের কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো এই চেঞ্জিংটা আপনাকে বুঝতে হবে, পজিশনটা আপনাকে বুঝতে হবে। পার্টস অফ স্পিচ বোঝা মানে কি? এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের ফাউন্ডেশনটা মজবুত করা। অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে একটা সেন্টেন্স বা একটা বাক্য যখন আমি তৈরি করছি, সেই বাক্যে যে শব্দগুলো বসছে, সেই শব্দগুলোর অ্যাকচুয়াল অর্থটা কি, সেই শব্দগুলো কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ড কানেক্ট হচ্ছে, এইটা বোঝা যায়। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, আমি যদি একটু, যদি আপনারা সময় দেন আমি এটাও একটু আপনাদেরকে দেখাবো। গত ক্লাসে আমি বলছিলাম যে আমরা ইংলিশে কথা বলতে পারি না কেন, যারা স্পিকিং এ দুর্বল। আমরা আমরা যে টাইমে একটা কথা বলতে চাই, সেই টাইম অনুযায়ী ভার্বটাকে চেঞ্জ করতে পারি না। সেই টাইম অনুযায়ী কি করতে পারি না? ভার্বটাকে চেঞ্জ করতে পারি না। যেমন মনে করেন, আমি যদি, আমি আরেকটা কথা বলছিলাম, আমাকে ভার্ব সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। মনে করেন রাইট, এই রাইট মানে কি? লেখা। এর পাস্ট ফর্ম রোট, পাস্ট পার্টিসিপল রিটেন, প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল রাইটিং, হ্যাঁ। থার্ড পারসন, থার্ড পারসন মানে হচ্ছে ভি5, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস বসে, রাইটস। এইভাবে মনে করেন আমি একটা ভার্ব লিখলাম স্টেল, কেউ জানেন এই ভার্বটার বাংলা অর্থ কি? STEAL। স্টেল মানে চুরি করা। দেখেন, এর পাস্ট ফর্ম হচ্ছে স্টোল, এর পাস্ট পার্টিসিপল হচ্ছে স্টোলেন, এর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে স্টেলিং, এর থার্ড পারসন হচ্ছে স্টেলস। দেখছেন? আমি একটা বিষয় আপনাদের দেখিয়ে দিই, এটা অনেকেই বোঝে না। এখন এই যে ভার্বগুলো লিখলাম বা উপরের যে ভার্বগুলো আমি যদি বিভিন্ন টেন্সে লিখি, মনে করেন আমি যদি বলি আই রাইট আ লেটার, এই বাক্যটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে রাইটটা মেইন ভার্ব। সাবজেক্ট যদি হি হয়, আমি কি বলি? হি রাইটস আ লেটার। এর বাংলা অর্থ কি? সে একটা চিঠি লেখে। আবার আমি যদি বলি যে হি ইজ রাইটিং আ লেটার, হি ইজ রাইটিং আ লেটার, এর বাংলা অর্থ কি? সে একটা চিঠি লিখছে বা লিখিতেছে, হি ইজ রাইটিং আ লেটার। আবার আমি যদি বলি যে হি হ্যাজ রিটেন আ লেটার, রিটেন আ লেটার, এর বাংলা অর্থ কি? সে একটা চিঠি লিখেছে। তাহলে আমরা কিন্তু এই কথাগুলো, আমরা কিন্তু এই কথাগুলো আহ, বিভিন্ন টেন্সে বলছি। আমার সাবজেক্ট আই বা সাবজেক্ট হি, অবজেক্ট এ লেটার। আমার কথার পরিবর্তন, সময়ের পরিবর্তন বা কালের পরিবর্তন কিভাবে হয়? ভার্বের ফর্মের পরিবর্তন করে। অর্থাৎ হি রাইটস এ লেটার, সে একটা চিঠি লেখে, হি ইজ রাইটিং এ লেটার, সে চিঠি লিখছে, হি হ্যাজ রিটেন এ লেটার, সে একটা চিঠি লিখেছে। তাহলে এই রাইটস শব্দটা কি? মেইন ভার্ব। ইজ রাইটিং, এই যে রাইটিং শব্দটা কি? মেইন ভার্ব। হ্যাজ রিটেন, এই রিটেন শব্দটা কি? এটা ভার্ব। এখানে অ্যাকচুয়ালি এটা ভার্ব, ফাইনাইট ভার্ব, তাই না? কিন্তু আচ্ছা, এইভাবে আমি যদি এই ভার্বটা দিয়ে লিখি স্টেল, দেখেন আমি যদি বলি হি স্টেলস মানি, এর বাংলা অর্থ কি জানেন? সে টাকা চুরি করে। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অর্থটা কি বললাম বলেন তো? সে টাকা চুরি করে। আবার আমি যদি বলি যে হি ইজ, হি ইজ স্টেলিং মানি, এর বাংলা অর্থ সে টাকা চুরি করছে বা করিতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আবার আমি যদি বলি হি হ্যাজ স্টোলেন মানি, এর বাংলা অর্থ সে টাকা চুরি করেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আপনি এটাকে বিভিন্ন টেন্সে লিখতে পারেন। আপনি যদি বলেন হি উইল স্টেল মানি, সে টাকা চুরি করবে, হি স্টোল মানি, সে টাকা চুরি করেছিল, হি উইল বি স্টেলিং মানি, সে টাকা চুরি করতে থাকবে। কিন্তু এইখানে এই যে স্টেলস, স্টেলিং বা স্টোলেন, এগুলো কিন্তু মেইন ভার্ব, তাই না? মেইন ভার্ব, ভার্ব হিসেবে বসছে। কিন্তু দেখেন, আমি যদি এইভাবে একটা সেন্টেন্স লিখি, আমি যদি এইভাবে একটা সেন্টেন্স লিখি, অর্থাৎ স্টেলিং ইজ আ ব্যাড হ্যাবিট, এই বাক্যটার বাংলা অর্থ কি জানেন?
চুরি করা একটা খারাপ অভ্যাস। এই স্টেলিংটা জাস্ট সাবজেক্টের স্থানে আছে, এটাকে বলা হচ্ছে জেরান। অ্যাজ আ পার্টস অফ স্পিচ এটা একটা নাউন। আমি যদি এইভাবে একটা সেন্টেন্স বলি, আই স আ বয় স্টেলিং মানি, এর বাংলা অর্থ হচ্ছে আমি একটা ছেলেকে টাকা চুরি করতে দেখেছিলাম। ছেলেটা টাকা চুরি করতেছিল, সেই অবস্থায় আমি দেখেছিলাম। এইটাকে বলা হয় ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম অ্যাজ আ পার্টস অফ স্পিচ, অ্যাজেক্টিভ। আবার আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি, দ্য পলিশ, দ্য পলিশ কট, ক্যাশ মানে ধরা, এর পাস্ট ফ্রম কট। দ্য থিপ, এই থিপ মানে কি জানেন? চোর। দ্য পুলিশ কট দ্য থিপ উইথ স্টোলেন মানি, এই বাক্যটার বাংলা অর্থ হচ্ছে পুলিশ চোরটাকে চুরি করা টাকা সহ ধরেছিল। পুলিশ চোরটাকে ধরেছিল, থিপ উইথ স্টোলেন মানি। দেখেন এই যে স্টোলেনটা আমি এখানে বসালাম না, আমি দেখেন এই যে হি হ্যাজ স্টোলেন মানি, সে টাকা চুরি করেছে, এই স্টোলেনটা মেইন ভার্ব, কিন্তু এই স্টোলেনটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। এখানে পুলিশটা সাবজেক্ট, ক্যাসের পাস্ট ফর্ম কর এটা মেইন ভার্ব। এবার বলছি উইথ স্টোলেন মানি, মানে পুলিশ চোরটাকে চুরি করা টাকা সহ ধরেছিল। অর্থাৎ এই স্টোলেন শব্দটা মানে কি মডিফাই করছে, এটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম V3 অ্যাজেক্টিভ হিসাবে বসছে। এটা যদি মেইন ভার্ব হতো, এর আগে অবশ্যই হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ এগুলো কিছু একটা হতো। এর আগে কোনো ধরনের অক্সিলারি ভার্ব নেই, সাবজেক্ট থেকে দূরে বসছে। তো এইটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। এই স্টেলিংকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। এগুলো অ্যাজ আ পার্টস অফ স্পিচ, অ্যাজেক্টিভ। আবার দেখেন আরেকটা আছে, আরেকটা আছে সরি, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, সরি এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল স্টেলিং, আর স্টোলেন হচ্ছে পাস্ট পার্টিসিপল। আরেকটা আছে পারফেক্ট পার্টিসিপল, সেটা কেমন হয় জানেন? দেখেন, হ্যাভিং স্টোলেন মানি, অর্থাৎ এর বাংলা অর্থ এরকম একটা, এটা একটা ফ্রেজ, হ্যাঁ। টাকা চুরি করেই, টাকা চুরি করেই দা থিপ র্যান অ্যাওয়ে, চোরটা দৌড়ে পালালো। টাকা চুরি করেই চোরটা দৌড়ে পালালো, এই যে হ্যাভিং প্লাস ভিতরি, এটাকে বলে পারফেক্ট পার্টিসিপল। মানে কি বলতে চাচ্ছি আমি, বোঝেন? দেখেন এই যে স্টেল দিয়ে সেন্টেন্সটা আমি লিখছি, তাই না? ইজ স্টেলিং লিখছি, হ্যাজ স্টোলেন লিখছি। আমরা জানি এগুলো হচ্ছে ভার্ব, এই যে রাইট মানে লেখা, ইট মানে খাওয়া, প্লে মানে খেলা, স্টেল মানে চুরি করা, এগুলো সব ভার্ব। ভার্ব মূলত কোথায় বসে? টেন্সের বিভিন্ন স্ট্রাকচারে বসে, সাবজেক্টের পরে বসে, ভার্বের ফর্মের চেঞ্জ হয়ে কথার বা সময়ের পরিবর্তন হয়। কিন্তু এই ভার্ব রিলেটেড ওয়ার্ডগুলোই অ্যাজ আ পার্টস অফ স্পিচ নাউন বা অ্যাজেক্টিভের কাজ করে। যখন তারা অ্যাজ এ পার্টস অফ স্পিচ নাউন বা অ্যাজেক্টিভের কাজ করে, তখন তারা সেন্টেন্সে কোনো টেন্স মেনটেন করে না, সাবজেক্ট থেকে দূরে বসে। সাবজেক্ট থেকে দূরে যখন বসে, আপনি যদি ওই জিনিসটাকে অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করতে না পারেন যে এটা ভার্ব না, এটা অন্য কোনো পার্টস অফ স্পিচ, এটা হয় নাউন, না হলে অ্যাডজেক্টিভ, ইভেন ইনফিনিটিভ হয়, এটা যদি আইডেন্টিফাই করতে না পারেন, একটা সেন্টেন্স যখন আপনি পড়বেন, একটা সেন্টেন্স যখন আপনি লিখবেন, আপনি ভালোভাবে লিখতে পারবেন না। একটা সেন্টেন্স পড়ে অ্যাকচুয়াল মিনিং, অ্যাকচুয়াল অর্থ আপনি বের করে আনতে পারবেন না। এই জায়গাগুলোতে আমাদের প্রবলেম হয়। আমি এটাকে ডিটেলসে বলছি না আপনাদের এখন, তাহলে অনেক সময় চলে যাবে, কিন্তু একটু দেখে রাখেন, এটা আপনাদের শেখা লাগবে। আমরা যেগুলোকে শুধু ভার্ব মনে করি, এটা শুধু ভার্ব না, এটা নন ফাইনাইট ভার্ব হিসাবেও বসে, যখন তারা অন্য পার্টস অফ স্পিচের কাজ করে, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অথবা নাউন। আই মিন যেটা বলছিলাম আমি, ইনফিনিটিভের কাজও করে, টু প্লাস বিয়ন্ড যেটা। তো এইগুলো আমাদের একটু বুঝতে হবে। এই চেঞ্জিংটা বুঝতে পারলে আমরা ওই পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারবো। আমি যে এই জায়গাটাতে ছিলাম, আমি আইডেন্টিফিকেশনের কথা বলছিলাম। এই আইডেন্টিফিকেশন সম্পর্কে কনসেপ্ট রাখতে গেলে এটা জানতে হবে। আমি দেখাচ্ছি আপনাদের, একটু টাইম দেন। হুম, এখানে অনেকগুলো বিষয় আছে, আমি আজকে জাস্ট ইন্ট্রোডাক্টরি পার্টটা নিয়ে কথা বলবো, দেন ইন ডিটেলসে এটা নিয়ে আমি পরে দেখাবো। আর আইডেন্টিফিকেশনটা কিভাবে করতে হয়, এটা একটু আমি আজকের সম্পূর্ণ ক্লাসটি থেকে আপনাদেরকে দেখিয়ে দিব। ওকে, তো খেয়াল করেন এখানে বলছে যে পার্টস অফ স্পিচ হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কয়টা? 8 প্রকার। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই যে টোটাল 8 প্রকার পার্টস অফ স্পিচ ইংলিশ ল্যাঙ্গুয়েজে আছে, এই যেটা আপনারা এখানে দেখছেন, এই 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতর আপনাকে আবার আইডেন্টিফাই করতে হবে যে আমার জিস্ট কোনটা, অর্থাৎ মেইন পার্টস অফ স্পিচ কোনটা। কোনটা না হলে একটা বাক্য বা একটা সেন্টেন্স তৈরি করা যায় না। এইটা আপনাকে একটু বুঝতে হবে, এইটা আপনাকে একটু নেওয়ার বা আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে। কি বললাম আমি? যে আমার জিস্ট কোনটা। জিস্ট মানে কি? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হেয়ার।
জিস্ট মানে কি? দেখেন এই যে 8 প্রকার পার্টস অফ স্পিচ দেখছেন, এর ভিতর কোনটা না হলে মিনিমাম একটা সেন্টেন্স বা একটা বাক্য তৈরি করা যায় না? কোন পার্টস অফ স্পিচটি না হলে মূলত একটা সেন্টেন্স বা একটা বাক্য তৈরি করা যায় না? এইটা আপনাদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে। কোন পার্টস অফ স্পিচ না হলে একটা সেন্টেন্স বা একটা বাক্য তৈরি করা যায় না, এটা আপনাদেরকে একটু জানতে হবে। মানে আমি কি বললাম? নাউন বোঝেন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই যে 8 প্রকার পার্টস অফ স্পিচ আপনারা এখানে দেখলেন, এর ভিতরে মূলত নাউন, প্রোনাউন এবং ভার্ব, এই তিনটা হচ্ছে মেইন পার্টস অফ স্পিচ। এদেরকে বাদ দিয়ে একটা সেন্টেন্স তৈরি করা যায় না। অ্যাজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, আবারও বলছি, অ্যাজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এরা হচ্ছে একটা সেন্টেন্সের বাড়তি অংশ। এরা হচ্ছে একটা সেন্টেন্স বা বাক্যের বাড়তি অংশ। অর্থাৎ অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন দেওয়া, নাউন বা প্রোনাউনকে বাড়িয়ে বলা। অ্যাডভার্বের কাজ হচ্ছে ভার্ব সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন দেওয়া, ভার্বকে বাড়িয়ে বলা। কথাটা বোঝেন? প্রেপোজিশনও একটা নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। প্রেপোজিশন কোথায় বসে বলছি? একটা নাউন বা প্রোনাউনের পূর্বে। কনজাংশন আলাদা দুইটা ওয়ার্ড, সেন্টেন্স বা ক্লজকে কানেক্ট করে বা জোড়া লাগায়। ইন্টারজেকশন এটা জাস্ট একটা এক্সক্লামেশন সিম্বল থাকে বাইরের একটা পার্ট। অর্থাৎ যে কথাটা আমি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে, আমি আরেকবার একটু ব্ল্যাঙ্ক পেজে আসি। মনে করেন আমি এইখানে একটা সেন্টেন্স যদি বলি যে হি ইজ আ বয়, সে একটা বালক। হি ইজ আ বয়, সে একটা বালক। এখানে হি ইজ বয়, জাস্ট এই তিনটা ওয়ার্ড আমি রাখলাম। এই হিটা কি? একটা প্রোনাউন। ইজটা কি? একটা ভার্ব। বয়টা কি? একটা নাউন। এই তিনটা ওয়ার্ডের একটা ওয়ার্ড আপনি বাদ দেন, হি বাদ দেন, আপনার সেন্টেন্স হবে? বয় বাদ দেন, আপনার সেন্টেন্স হবে? ইজ বাদ দেন, সেন্টেন্স হবে? হবে না। কিন্তু যখনই বলছি হি ইজ আ বয়, সে একটা বালক, এই এটা বসালে বাক্যটা আর একটু বড় হলো, এর একটা নির্দিষ্ট সংখ্যা বোঝাচ্ছে। এটাকে আমরা বলি আর্টিকেল, এ অ্যান্ড দি কে। বাট 8 প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে আর্টিকেল নামের কিন্তু শব্দ নেই। অর্থাৎ অ্যাজ এ পার্টস অফ স্পিচ, এই যেটা আমি লিখলাম হি ইজ আ বয়, এটা কি? অ্যাজ এ পার্টস অফ স্পিচ এটা কিন্তু একটা অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভ কেন? নাউনের সংখ্যা বোঝাচ্ছে। আবার আমি যদি বলি হি ইজ আ গুড বয়, সে একটা ভালো ছেলে, এই গুড শব্দটা কি? এটাও একটা অ্যাডজেক্টিভ। কারণ কি? ওই বয়কে মডিফাই করছে। এখন আপনি যদি গুডটা না দিতেন, আপনার কি সেন্টেন্স হতো না? হতো, সেন্টেন্স থাকতো। কিন্তু গুড দেওয়ার ফলে সেন্টেন্সটা একটু বড় হলো, মনের ভাবটাকে ক্লিয়ারলি প্রকাশ করলো। আবার আপনি যদি বলেন হি ইজ আ ভেরি গুড বয়, সে খুব ভালো ছেলে, এই ভেরি যদি আপনি না দিতেন, আপনার কি সেন্টেন্সের মিনিং থাকতো না? থাকতো। তাহলে এই ভেরিটা কি? এটা জাস্ট একটু মডিফাই করছে সেন্টেন্সটাকে, এটা একটু বাড়তি অংশ। তার মানে আমি যেটা বললাম, আমাদের 8 প্রকার যে পার্টস অফ স্পিচ আছে, এই 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতর মেইন পার্টস অফ স্পিচ বা জিস্ট যেটা, সেটা হচ্ছে নাউন, প্রোনাউন আর ভার্ব। বাকি যেগুলো আছে সেগুলো এই নাউন, প্রোনাউন আর ভার্বকে নিয়ে কাজ করে, এদেরকে মডিফাই করে, এদেরকে বিশেষায়িত করে, এই নাউন, প্রোনাউন এবং ভার্ব সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়। নাউন, প্রোনাউন এবং ভার্ব সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়। কিভাবে দেয়, কি করে সেটা ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন বা প্রোনাউনকে বাড়িয়ে বলা, নাউন প্রোনাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেওয়া। অ্যাডভার্বের কাজ হচ্ছে ভার্বকে বাড়িয়ে বলা, ভার্ব সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেওয়া। বাট অ্যাডভার্ব একটা অ্যাডজেক্টিভকে নিজেকে নিজে মডিফাই করতে পারে। আমাদের আজকের ক্লাসটা মূলত অ্যাডভার্বকে নিয়ে, সেটা আমি বলছি ডিটেলসে। ঠিক আছে? প্রেপোজিশনও নাউন বা প্রোনাউনের আগে বসে। কনজাংশন আলাদা দুইটা ওয়ার্ড, ক্লজ বা সেন্টেন্সকে কানেক্ট করে বা জোড়া লাগায়। ইন্টারজেকশন, ইন্টারজেকশন কি করে? এটা জাস্ট বাইরের একটা পার্ট। অর্থাৎ আমাদের যে 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, এই 8 প্রকার পার্টস অফ স্পিচের ইন্টারজেকশন ব্যতীত বাকি যে 7টি আছে, প্রত্যেকটি কোনো না কোনো ভাবে একটির সাথে আরেকটি কানেক্টেড, একটির সাথে আরেকটি রিলেটেড। কিন্তু এই যে ইন্টারজেকশন যেটা আপনারা দেখছেন এখানে, এটা কিন্তু একদম বাইরের একটা পার্ট। এটা অন্যান্য ওয়ার্ডগুলোর সাথে এভাবে কানেক্ট হয় না। অন্যান্য ওয়ার্ডগুলোর সাথে কি হয় না বললাম? কানেক্ট হয় না।
ওদেরকে দেখলেই চেনা যায়। তাহলে আমরা আগে একটু ডেফিনেশনের পার্টটা কমপ্লিট করি। দেখেন বলছে নাউন কি, যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, গুণ, অবস্থা প্রভৃতির নাম বোঝায় তাকে নাউন বলে। নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, অর্থাৎ যে কোনো কিছুর নামকেই আমরা নাউন বলি। এনি কাইন্ডস অফ নেম ক্যান বি নাউন। সেটা কোনো জায়গার নাম হতে পারে, সেটা কোনো ব্যক্তির নাম হতে পারে, সেটা কোনো গুণের নাম হতে পারে। এনি কাইন্ডস অফ নাউন, নেম ক্যান বি নাউন। হ্যাঁ, অর্থাৎ রেহানা, ঢাকা, গার্ল, আর্মি, সল্ট, বাংলাদেশ, রহিম, করিম, অনেস্টি, কাইন্ডনেস, দোজ আর নাউন। নাউন একটা বাক্যে কোথায় বসে? একদম শুরুতে সাবজেক্টের স্থানে, অথবা ভার্বের পর অবজেক্টের স্থানে নাউন বসে থাকে। আবারও বলছি, যে কোনো ওয়ার্ডকে আমরা নাউন বলি। এখন আপনি বলতে পারেন যে কোনো ওয়ার্ড যদি নাউন হয় তাহলে অন্য পার্টস অফ স্পিচ কিভাবে হবে? অন্য পার্টস অফ স্পিচ তার ডেফিনেশন এবং সেন্টেন্স বা বাক্যে তার অবস্থানের উপর ডিপেন্ড করে হয়ে থাকে। বলেন তো কি বললাম? অন্য পার্টস অফ স্পিচ গুলো মূলত ডেফিনেশন এবং সেন্টেন্স বা বাক্যের অবস্থানের উপর ডিপেন্ড করে হয়ে থাকে। এরপর দেখেন আহ প্রোনাউন। প্রোনাউন হচ্ছে নাউন বা নাউন ইকুইভ্যালেন্টের পরিবর্তে যে সকল ওয়ার্ড ব্যবহৃত হয় তাদেরকে আমরা প্রোনাউন বলি। নাউন অথবা, এখানে কি বলছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, জাস্ট ওয়েট, একটা মিনিট একটু টাইম নিন। প্রোনাউনের কথা কি বললাম তাহলে? যে নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট, অর্থাৎ নাউনের মতো দেখতে, এই ধরনের একটা ওয়ার্ড। তার মানে কি? দেখেন, প্রোনাউনটা হচ্ছে সর্বনাম। আমরা এক কথায় যেটা জানি, এই যে আই, উই, ইউ, হি, সি, দে, এগুলোকে আমরা প্রোনাউন বলি। কিন্তু এটা কিভাবে আসছে, এই জিনিসটা আমাকে একটু বুঝতে হবে। দেখেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা মূলত ইংরেজদের থেকে আসছে। কাদের থেকে বললাম? ইংরেজদের থেকে। অর্থাৎ ইংরেজরা বা ব্রিটিশরা রিডান্ডেন্সি পছন্দ করে না। রিডান্ডেন্সি মানে কি জানেন? দ্বিরুক্তি, অর্থাৎ একটা শব্দের দুইবার উক্তি। কি বললাম বলেন তো? যেমন আমরা বাংলায় অনেক সময় এই ধরনের কথা বলি যে সে নাচতে নাচতে স্কুলে যায়। আমরা অনেক সময় এই ধরনের কথা বাংলায় বলি, কি বলি? সে নাচতে নাচতে স্কুলে যায়, সে গান গাইতে গাইতে ভাত খায়। এখন এইগুলোকে আপনি যদি ইংলিশে ট্রান্সলেট করেন, আপনি যদি এইভাবে একটা কথা বলেন যে হি গোস টু স্কুল ড্যান্সিং ড্যান্সিং, তাহলে কি আপনার সেন্টেন্স হবে? হি গোস টু স্কুল ড্যান্সিং ড্যান্সিং। ভেবে দেখেন তো আপনার হয় কিনা সেন্টেন্স বা বাক্য। আবার আপনি যদি বলেন হি ইটস রাইস সিঙ্গিং সিঙ্গিং, এই যে দুইবার ড্যান্সিং ড্যান্সিং বা সিঙ্গিং সিঙ্গিং, এটা ইংলিশে বলা যায় না, একবার বলতে হয়। দুইবার বলা যায় না, এটা রিডান্ডেন্সির কাজ করে। তো প্রত্যেকটা সেন্টেন্স বা বাক্যের শুরুতে নাউনের ব্যবহার অন কাইন্ডস অফ রিডান্ডেন্সির কাজ করে। অর্থাৎ আপনি যখন একটা পার্টিকুলার বিষয় নিয়ে ইংলিশে কথা বলতে যাচ্ছেন বা কোনো কিছু ইংলিশে লিখতে যাচ্ছেন, তখন আপনার জাস্ট ফার্স্ট সেন্টেন্সে নাউন রেখে বাকিগুলোতে কিসের ব্যবহার করতে হয়? প্রোনাউন বা সর্বনামের ব্যবহার করতে হয়। তাহলে এই রিডান্ডেন্সির প্রবলেমটা দূর হয়। যেমন মনে করেন আমি যদি বলি রহিম ইজ আ গুড বয়, রহিম একটা ভালো ছেলে। এবার আমি যদি ওই রহিম সম্পর্কে আরো ইনফরমেশন দিয়ে এইভাবে বলি, রহিম রিডস ইন ক্লাস 10, ইন ক্লাস 10। আবার আমি যদি বলি যে রহিম গোস টু স্কুল রেগুলারলি, রহিম ইজ আ ভেরি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এই যে প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে রহিমের ব্যবহার করা, হ্যাঁ, প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে রহিমের ব্যবহার করা অন কাইন্ডস অফ রিডান্ডেন্সির কাজ করে। এই জায়গাটায় জাস্ট ফার্স্ট সেন্টেন্সে রহিম রেখে বাকিগুলোতে রহিমের পরিবর্তে যদি আমরা হি এর ব্যবহার করি, হি এর ব্যবহার যদি আমরা করি, তাহলে সেটাকেই বলা হয় মূলত প্রোনাউন। এই প্রোনাউনের একটা ভালো ক্লাস আছে আমার ইউটিউবে, আপনারা পাবেন ইন ডিটেলস ক্লাস প্রোনাউনের উপর। যদি পারেন আপনারা করবেন ক্লাসটা। আমার পেইড কোর্সে থাকে ওই ক্লাসটি, ফ্রি কোর্সের ভিতরে আমি ওটা রাখি না, যেহেতু গ্রামারের ডিটেলস ক্লাস। তো আপনারা যদি পারেন করে নিবেন, আমার ইউটিউব চ্যানেলে ওই ক্লাসটা আছে, প্রোনাউনের উপর ডিটেলস ক্লাস। ঠিক আছে? তো মেইন বিষয়টা হচ্ছে এই প্রোনাউনের উদ্ভবটা এইভাবেই হয় যে একটা পার্টিকুলার বিষয়কে নিয়ে যখন আপনি ডিসক্রাইব করছেন, প্রত্যেকটা সেন্টেন্স বা বাক্যের শুরুতে নাউনের ব্যবহার, এটা রিডান্ডেন্সি বা দ্বিরুক্তির কাজ করে। এই প্রবলেমটা দূর করার জন্যই মূলত প্রোনাউন আসে। এরপর হচ্ছে অ্যাজেক্টিভ। এটা কি? দেখেন, এখানে বলছে যে ওয়ার্ড
কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাজেক্টিভ বলে। অ্যাজেক্টিভ নাউন বা প্রোনাউনকে মডিফাই বা কোয়ালিফাই করে। অ্যান অ্যাজেক্টিভ মডিফাইস or qualifies a noun, pronoun, or anything equivalent to a noun. For example, this is a nice pen, she is a beautiful lady। এখানে দিস ইজ আ পেন, এটা একটা কলম, এই পেনকে মডিফাই করছে নাইস শব্দটি, এটা একটা অ্যাজেক্টিভ। শি ইজ আ বিউটিফুল লেডি, লেডিকে মডিফাই করছে বিউটিফুল শব্দটি, এটা একটা অ্যাজেক্টিভ। এইভাবে এটা হয়ে থাকে। এরপর দেখেন ভার্ব। ভার্ব হলো এমন কিছু শব্দ যা হওয়া, থাকা বা করা বোঝায়। ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট ডিনোটস বিং, হ্যাভিং অর ডুইং সামথিং। ভার্ব হচ্ছে এমন একটা শব্দ যা কোনো কিছু করা, হওয়া বা থাকা বোঝায়। দেখেন, ভার্ব হলো সেন্টেন্সের হার্ট বা অপরিহার্য অংশ, দ্য এসেনশিয়াল পার্ট। হ্যাঁ, বলা হচ্ছে ভার্বকে সেন্টেন্সের হার্টস বলা হয়, অর্থাৎ প্রাণ বলা হয়। হুম। হি গোস টু স্কুল, প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সে ভার্ব সাবজেক্টের পরে থাকে, মনে রাখবেন একদম শুরুতে সাবজেক্টের পরেই থাকে, বাট বাংলায় ভার্ব লাস্টে থাকে। তাহলে হি গোস টু স্কুল, সেই স্কুলে যায়, এই গোস শব্দটি এখানে ভার্ব। উই প্লে ফুটবল, এই প্লে শব্দটি ভার্ব। ভার্ব ছাড়া কিন্তু ইংরেজিতে কোনো বাক্য তৈরি করা যায় না। হি স্যাট ডাউন আন্ডার দ্য ট্রি টু মিট মি, এই দেখেন সে গাছের নিচে বসেছিল আমার সাথে দেখা করতে বা দেখা করার জন্য। এই যে বাক্যটি স্যাট, হি স্যাট, সিট মানে বসা, এর পাস্ট ফর্ম স্যাট, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আরেকটা ভার্ব আছে দেখেন, মিট, এম ডাবল ইটি, দেখা করা বা সাক্ষাৎ করে, যে টু মিট, এটাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব, এটা ইনফিনিটিভ। এইটা আইডেন্টিফাই করা শিখতে হবে, না হলে একটা সেন্টেন্স পড়ে আমরা অ্যাকচুয়াল মিনিং বের করতে পারবো না। দে গো টু মার্কেট, তারা বাজারে যায়, এই গোটা এখানে ভার্ব, তাই না? এরপর দেখেন অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি? যে ওয়ার্ড সাধারণত নাউন, প্রোনাউন অ্যান্ড ইন্টারজেকশন ব্যতীত যে কোনো পার্টস অফ স্পিচ, ফ্রেজ বা কোনো সেন্টেন্সকে মডিফাই বা বিশেষায়িত করে তাকে অ্যাডভার্ব বলে। আমাদের ক্লাসে আজকে মূলত অ্যাডভার্ব নিয়েই সমস্ত কাজ, অ্যাডভার্বকে আমি ইন ডিটেলসে বর্ণনা করব। তো দেখেন এই জায়গাটিতে অ্যাডভার্বের কথাটা কি বলছে, অ্যাড প্লাস ভার্ব ইকুয়াল টু অ্যাডভার্ব। অ্যাডভার্ব প্রধানত ভার্বকে মডিফাই বা বিশেষায়িত করে। এক কথায় ভার্বকে বাড়িয়ে কিছু বলাটাই হচ্ছে অ্যাডভার্ব। প্যান্থার ক্যান রান ফাস্ট, প্যান্থার মানে চিতাবাঘ। ক্যান এটা একটা মডাল ভার্ব, রানটা মেইন ভার্ব, অর্থাৎ চিতাবাঘ দৌড়াতে পারে। এবার কেমন দৌড়ায়, তার দৌড়ানোর ধরনটা কেমন, ফাস্ট, দ্রুত, সেটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব অফ ম্যানার। সুষমা ইজ আ ভেরি বিউটিফুল গার্ল, এখানে সুষমা এটা নাউন, ইজ ভার্ব, গার্ল এটাও নাউন, গার্লকে মডিফাই করছে বিউটিফুল শব্দটি, যে সুষমা একটা মেয়ে, সুন্দরী মেয়ে, মেয়ে সুন্দরী মেয়ে। এবার সুন্দরী, খুব সুন্দরী মেয়ে, অর্থাৎ বিউটিফুলকে মডিফাই করছে ভেরি শব্দটি, ওইটা একটা অ্যাডভার্ব। দ্য ফ্যান ইজ মুভিং ওভার আওয়ার হেড, ফ্যানটা আমাদের মাথার উপরে ঘুরছে, ওই ওভার শব্দটা একটি প্রেপোজিশন। এখন বলছে দ্য ফ্যান ইজ মুভিং এক্স্যাক্টলি ওভার আওয়ার হেড, ফ্যানটা ঠিক আমাদের মাথার উপর দিয়ে ঘুরছে, ওই এক্স্যাক্টলি শব্দটা হচ্ছে একটা অ্যাডভার্ব। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, এটা নিয়ে আমি ডিটেলসে কথা বলবো, সো টেনশন নেওয়ার কিছু নেই, একটু ওয়েট করো, আমরা আরেকটু সামনের দিকে যাই। এবার দেখেন প্রেপোজিশন। আমার যে সেভেন্থ ফ্রি লাইভ ক্লাস আছে সেখানে প্রেপোজিশনের উপর ডিটেলস একটি ক্লাস আছে, আপনারা ভেবে দেখেন আপনি ইংলিশে কোনো কিছু লিখতে যান বা বলতে যান, এই প্রেপোজিশনকে কিন্তু আমাকে একটু ডিটেলসে পড়তে হয় বা জানতে হয়, কারণ প্রত্যেকটা সেন্টেন্সে কম বেশি প্রেপোজিশন ব্যবহার করার প্রয়োজন হয়। হ্যাঁ, তো প্রেপোজিশন সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট না থাকলে, আমরা যদি বাক্যে ব্যবহার করতে না পারি, একটা সেন্টেন্স বা বাক্য খাপছাড়া খাপছাড়া মনে হয়, একটার সাথে আরেকটা ওয়ার্ড ওইভাবে কানেক্টেড হয় না, এটা জানতে হবে। এজন্য আমার সেভেন্থ ক্লাসে এটার উপর ডিটেলস ক্লাস আমি একটা রেখেছি। তো এখানে কি বলছে দেখেন, প্রি শব্দের অর্থ পূর্বে এবং পজিশন শব্দের অর্থ অবস্থান। যে সকল শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে তাকে প্রিপোজিশন বলে। প্রিপোজিশন একটি সেন্টেন্স বা বাক্যের অলংকার। অলংকার যেমন একজন মানুষের সৌন্দর্য বাড়িয়ে দেয়, তেমনি ভাবে প্রিপোজিশন ব্যবহারের মাধ্যমে বাক্যের সৌন্দর্য বেড়ে যায়। হ্যাঁ, তার মানে কি, একটা ছেলেকে আপনি যদি কোট, বুট, শার্ট, টাই পরান, দেখতে যেমন সুন্দর লাগে, একটা মেয়েকে আপনি যদি হাতে চুড়ি, কানের দুল, নাকের নোলক, সিনেমার নায়িকাদের সাজায় না, বা বিয়ে করতে যায় নতুন বউকে সাজায় না, সাজালে যেমন দেখতে সুন্দর লাগে, একটা সেন্টেন্স বা বাক্যে যদি প্রেপোজিশনের ব্যবহার করেন, ওই বাক্যের সৌন্দর্য বেড়ে যায়। প্রেপোজিশন একটি সেন্টেন্স বা বাক্যকে গর্জিয়াস করে, ডেকোরেট করে, অলংকৃত করে। পুট দ্য বক্স অন দ্য টেবল, এই অন শব্দটি একটি প্রেপোজিশন। আই লিভ উইথ মাই ফ্যামিলি, হি লিভস ইন আমেরিকা। সো এগুলোর উপর ডিটেলস ক্লাস আছে, আমি দেখাবো আপনাদেরকে। ঠিক আছে, এরপর দেখেন কনজাংশন। এটা মেইনলি রাইটিং এর ক্ষেত্রে প্রয়োজন হয় বেশি।
কনজাংশন অর্থ সংযোগ স্থাপন, দুইটি শব্দ, ওয়ার্ড, দুইটি বাক্য, সেন্টেন্স অথবা বাক্যাংশ, ক্লজ বা ফ্রেজের মধ্যে সংযোগ স্থাপনকারী শব্দকে মূলত কনজাংশন বলে। অ্যান্ড অর বাট দো অলদো দোজ আর দ্য কনজাংশন, দে আর চেয়ারফুল বাট ব্রড মাইন্ডেড, শি ইজ হ্যাপি বাট ফ্রাস্ট্রেটেড, আই উইল গো ইফ ইউ কাম। সেটা চিনতে পারবেন আপনারা। আমরা আরেকটু সামনের দিকে যাব, কারণ আমাদের প্র্যাকটিক্যাল জায়গাটাতে আসতে হবে। এরপর দেখেন ইন্টারজেকশন, বলছে আবেগ অনুভূতি ছাড়া মানুষ বাঁচতে পারে না। মানুষের আবেগ অনুভূতি প্রকাশে ইংরেজিতে বেশ কিছু শব্দ ব্যবহৃত হয়, যেমন হুররে, আল্লাহ, ফাই, ব্রাভো, হাস, ফু, হ্যালো। এই শব্দগুলো মানুষের তাৎক্ষণিক আবেগ অনুভূতি বা উচ্ছ্বাস প্রকাশ করে, যা ইন্টারজেকশন বা আবেগসূচক অব্যয় নামে পরিচিত। আল্লাহ ইজ নো মোর, হাই সে আর নেই। ফাই আর ফু, ইউ আর সো ব্যাড, সি তুমি এত খারাপ। ব্রাভো, ইউ আর ডুইং ওয়েল। অর্থাৎ এই যে ইন্টারজেকশন, যেটা ওই যে যে কথাটা আমি বললাম না, এই পার্টস অফ স্পিচ মানে কি, স্পিচের পার্ট, অর্থাৎ একটা সেন্টেন্সে ব্যবহৃত যে শব্দ থাকে, প্রত্যেকটা শব্দের একটা নাম থাকে, প্রত্যেকটা ওয়ার্ড আরেকটা ওয়ার্ডের সাথে কানেক্টেড বা রিলেটেড থাকে। এটা আইডেন্টিফাই করতে হবে আমাদের, তাহলে একটা সেন্টেন্স বা বাক্যের অ্যাকচুয়াল অর্থ আমরা বের করতে পারবো। কিন্তু 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতর 7টি কোনো না কোনোভাবে একটার সাথে একটা কানেক্টেড, এই ইন্টারজেকশন ব্যতীত। ইন্টারজেকশন জাস্ট আলাদা থাকে, দেখলেই চেনা যায়, এক্সক্লামেশন একটা সিম্বল থাকে। এবার দেখেন আমরা একটু যদি আইডেন্টিফিকেশনের পার্টে আসি, এখানে একটা সেন্টেন্স আছে, বলছে আই হ্যাভ আ পেন, আমার একটি কলম আছে। তাহলে আইটা কোন পার্টস অফ স্পিচ? এগুলো কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্টে এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসে। তো দেখেন, আই হ্যাভ আ পেন, আমার একটি কলম আছে। এখানে আইটা হচ্ছে একটি প্রোনাউন, হ্যাভটা হচ্ছে একটি ভার্ব। মনে রাখবেন প্রত্যেকটি বাক্যে সাবজেক্টের পরে ভার্ব থাকে, মেইন ভার্ব। এটা কি, এ অ্যান্ড দি কে আমরা আর্টিকেল বলি, বাট অ্যাজ এ পার্টস অফ স্পিচ এটা কি এখানে অ্যাজেক্টিভ। আই হ্যাভ আ পেন, আ অ্যাজেক্টিভ, পেনটা নাউন। আই গো হোম, দেখেন আমি বাড়ি যাই, আইটা প্রোনাউন, গোটা ভার্ব। এই হোমটা কোন পার্টস অফ স্পিচ? অনেকেই বলবেন যে এই হোমটা হচ্ছে একটা নাউন, বাট এই হোম কোনো নাউন না, এটাকে বলে একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ প্লেস। কেন অ্যাডভার্ব জানেন? দেখেন 3 নম্বর বাক্যটি খেয়াল করেন, আই গো টু হাউস, আই গো টু হাউস, আমি বাড়ি যাই। এখানে হাউসটা হচ্ছে একটা নাউন, কিন্তু এখানে একটা বিষয় দেখেন, 3 নম্বর বাক্যে গো এর পরে একটা টু আছে, বাট 2 নম্বর বাক্যে গো এর পরে কোনো টু নেই। এর কারণটা কি? কোন এক, এই টু প্রেপোজিশনের ব্যবহারটা মূলত কোথায় হয় জানেন? কোন একটা দিকে আসা যাওয়া বোঝালে মূলত টু প্রেপোজিশনের ব্যবহার হয়। কোন একটা দিকে, যেমন সে বাজারে যাচ্ছে, হি ইজ গোয়িং টু দ্য মার্কেট, সে বাজারে যাচ্ছে। তারা স্কুলে যায়, দে গোস টু স্কুল। অর্থাৎ এই যে গোয়িং টু মার্কেট, গোস টু স্কুল। আই গো টু হাউস, টু বসাই আমরা কোন একটা দিকে যাওয়া বোঝাতে, কিন্তু আই গো হোম এখানে টু কেন বসালাম না? মনে রাখবেন পৃথিবীতে 4টি ওয়ার্ড আছে যেগুলো রিয়েল অ্যাডভার্ব, খাঁটি অ্যাডভার্ব, অর্থাৎ এগুলো নাউন হিসাবে বসে না। সেটা হচ্ছে হোম, হিয়ার, দেয়ার অ্যান্ড অ্যাব্রোড। হোম মানে বাড়ি আমরা বলি, বাট হোম মানে বাড়ি না, এটা নির্দিষ্ট কোনো বস্তুকে বোঝায় না। হাউস, এটা একটা বাড়ি, একটা বিল্ডিং, একটা হাউস। কিন্তু হোম বলতে জাস্ট একটা প্লেসকে ইন্ডিকেট করে, একটা থাকার জায়গাকে ইন্ডিকেট করে। সেটা পাহাড়ের গুহা হতে পারে, নৌকার নিচে ছাউনি হতে পারে, বা এনি কাইন্ডস অফ প্লেস ক্যান বি হোম, বাট এনি কাইন্ডস অফ প্লেস ক্যান নট বি হাউস। অর্থাৎ নাউন মানে কি, ব্যক্তি বা বস্তু, একটা থিংস। বাট হোমটা কি, একটা প্লেস। হেয়ার মানে এখানে, দেয়ার মানে সেখানে, অ্যাব্রোড মানে বিদেশ। মানে বিদেশ মানে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা কোনো একটা নির্দিষ্ট জায়গা আমি বোঝাচ্ছি না, জাস্ট একটা প্লেসকে ইন্ডিকেট করছি। এই জন্য আবারও বলছি, এই প্রেপোজিশন টু এর ব্যবহার হয় কোনো একটা দিকে যাওয়া বোঝাতে। হ্যাঁ, কিন্তু 4টা শব্দের আগে এবং গো এর পরে কখনো টু বসে না। হোম, হিয়ার, দেয়ার অ্যান্ড অ্যাব্রোড, মনে রাখবেন এটা, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, আই গো হোম, এই হোমটা এখানে অ্যাডভার্ব, আমি বাড়ি যাই, কোথায় যাই, বাড়ি যাই, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। আই নিড সাম ওয়াটার, আমার কিছু পানি দরকার। একটু ওয়েট করেন, আমরা এটা শেষ করে আমি আপনাদের মেইন পার্টে নিয়ে আসবো কিভাবে রাইটিংটা সলভ করবেন। দেখেন, আই নিড সাম ওয়াটার, আমার কিছু পানি দরকার। আইটা প্রোনাউন, নিড শব্দটি ভার্ব, সাম শব্দটি কি, একটি অ্যাজেক্টিভ। কেন অ্যাজেক্টিভ? পরের ওয়ার্ডটিকে মডিফাই করছে, অর্থাৎ ওয়াটার এটা একটা নাউন, নাউনকে মডিফাই করছে সাম, এটাকে কোয়ান্টিটিভ অ্যাজেক্টিভ বা অ্যাজেক্টিভ অফ কোয়ান্টিটি বলা হয়। কিন্তু 5 নম্বর বাক্যে দেখেন বলছে ওয়াটার দ্য গার্ডেন, ওয়াটার দ্য গার্ডেন। এর বাংলা অর্থ এরকম, বাগানে পানি দাও। এখানে ইউ ওয়াটার দ্য গার্ডেন এরকম হওয়ার কথা ছিল, কিন্তু এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, সাবজেক্ট নেই, উজ্জ আছে, অর্থাৎ ভার্ব দিয়েই বাক্যটা শুরু।
তার মানে ভেবে দেখেন 4 নম্বর বাক্যে যে ওয়ার্ড নাউন ছিল, একই ওয়ার্ড 5 নম্বর বাক্যে জাস্ট পজিশন চেঞ্জ হওয়ার কারণে ভার্ব হয়ে গেছে। হিয়ার ইজ মাই স্কুল। কেউ বলতে পারেন এই মাইটা কোন পার্টস অফ স্পিচ? অনেকে বলবে প্রোনাউন। এই যে মাই, আওয়ার, দেয়ার, ইওর, হার, এগুলোকে আমরা অনেকেই মনে করি বা বলি যেগুলো হচ্ছে প্রোনাউন, কিন্তু না, মনে রাখবেন এগুলো অ্যাজেক্টিভ। প্রোনাউন হচ্ছে সাবজেক্টের স্থানে, অর্থাৎ একদম শুরুতে বসে, বা ভার্বের পর অবজেক্টের স্থানে বসে। আবারও বলছি, প্রোনাউন হচ্ছে শুরুতে বসে বা লাস্টে বসে। কিন্তু অ্যাজেক্টিভের কাজ হচ্ছে অন্য একটা নাউনকে মডিফাই করা, অন্য একটা নাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেওয়া। এই যে মাই স্কুল, মাই শব্দটি কিন্তু স্কুলকে মডিফাই করে। এগুলোকে বলা হয় পজেসিভ অ্যাজেক্টিভ, নট প্রোনাউন। পজেসিভ অ্যাজেক্টিভ মাই, আওয়ার, দেয়ার, ইওর, হার, পজেসিভ অ্যাজেক্টিভ। হ্যাঁ, প্রোনাউন আছে মাইন, ইয়োর্স, আওয়ার্স, এর একটা ফাংশন আছে। আমি আবারও বলছি, আমার ইউটিউব চ্যানেল থেকে যদি পারেন প্রোনাউনের ক্লাসটা দেখে আসবেন, ইন ডিটেলসে দেওয়া আছে। হি ইজ এ স্কুল বয়, সে একজন স্কুলে পড়ুয়া বালক। বয়কে মডিফাই করে স্কুল শব্দটি। তাহলে 6 নম্বর বাক্যে যে স্কুলটা নাউন ছিল, একই ওয়ার্ড 7 নম্বর বাক্যে হয়ে গেছে অ্যাডজেক্টিভ। স্কুলে পড়ুয়া বালক, ওই স্কুল শব্দটি বয়কে মডিফাই করছে। অর্থাৎ একটা বাক্যে যদি একের অধিক নাউন থাকে, তাহলে লাস্টেরটা নাউন থাকে, বাকিগুলো সবই অ্যাডজেক্টিভ হয়ে যায়। আই টক টু হিম, আমি তার সাথে কথা বলি। আইটা প্রোনাউন, টক শব্দটি ভার্ব, টুটা টুটা হচ্ছে প্রেপোজিশন, হিমটা আমার প্রোনাউন। হ্যাঁ, প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। কিন্তু 9 নম্বর বাক্য দেখেন, আই হ্যাভ আ টক উইথ হিম, অর্থাৎ বাংলা অর্থ হচ্ছে আমার তার সাথে একটা কথা আছে। 8 নম্বর বাক্যে আই টক টু হিম, আর 9 নম্বর বাক্য আই হ্যাভ আ টক টু হিম, আই হ্যাভ আ টক উইথ হিম। অর্থাৎ দেখেন 9 নম্বর বাক্যে যে টক শব্দটা লেখা আছে, এটা ভার্ব থেকে দূরে আছে এবং তার আগে একটা এ আছে, অ্যাজেক্টিভ আছে। ওই টক শব্দটি হচ্ছে একটা নাউন, একই স্পেলিং, জাস্ট পজিশন চেঞ্জ হওয়ার কারণে কথা আছে, জাস্ট একটা কথা, নাউন, কোনো অ্যাকশন দেয় না। কিন্তু আই টক টু হিম, আমি তার সাথে কথা বলি, এটা একটা অ্যাকশন দেয়, কাজ করা বোঝায়, অর্থাৎ সাবজেক্টের পরে আছে। 8 নম্বর বাক্যের ওই টকটা হচ্ছে ভার্ব। 9 নম্বর বাক্যে টক শব্দটি একটি নাউন। আই ওয়াচড আ শো লাস্ট নাইট, আমি গত রাতে একটা শো দেখেছিলাম। ওয়াচড শব্দটি ভার্ব, শো শব্দটা কি? একটা নাউন। টিভি শো হতে পারে, সিনেমা শো হতে পারে। লাস্ট নাইট এটা কোন পার্টস অফ স্পিচ জানে? এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম, ওয়েন, লাস্ট নাইট। আবার 11 নম্বর বাক্য দেখেন, একই স্পেলিং, শো মি ইওর আইডি কার্ড, তোমার আইডি কার্ডটি আমাকে দেখাও। এই শোটা কিন্তু ভার্ব, এই শোটা ভার্ব, অর্থাৎ এটা ইম্পারেটিভ সেন্টেন্স। মি, এটা প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। ইওর, এইটা কোনো প্রোনাউন না, মনে রাখবেন। ইওর এটা হচ্ছে একটা অ্যাজেক্টিভ, ওই আইডি কার্ডকে মডিফাই করেন। ইওর আইডি কার্ড, তোমার আইডি কার্ড, একটা নাউন ফ্রেজ, এটাকে মডিফাই করছে ইওর শব্দটি, ওটা একটা অ্যাজেক্টিভ। এগুলো বুঝতে হবে। হি লিভস ইন চিটাগাং, সে চিটাগাং এ বাস করে। এখানে লিভস শব্দটি ভার্ব, ইন শব্দটি কি? প্রেপোজিশন। চিটাগাং নাউন। কিন্তু 13 নম্বর বাক্যে দেখেন খাম ইন, এর মানে হচ্ছে ভিতরে আসো। ওই খাম শব্দটি একটি ভার্ব। ইন শব্দটি আমরা অনেকেই মনে করি প্রেপোজিশন, বাট এই 13 নম্বর বাক্যে ইনটা প্রেপোজিশন না, এটা একটা অ্যাডভার্ব। এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। কেন জানেন? আমাদের প্রেপোজিশনের ডেফিনেশন হচ্ছে যে শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে তাকেই প্রেপোজিশন বলে। ইনের পরে কি কোনো ওয়ার্ড আছে? ইন কি কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে, অর্থাৎ আগে বসছে? না, ইনের পরে ডিরেক্টলি ফুল স্টপ। বাট 12 নম্বর বাক্যে চিটাগাং আছে, তার আগে ইন আছে, ওইটা প্রেপোজিশন। বাট 13 নম্বর বাক্যে ইন মানে কি? ভিতরে, অর্থাৎ কোথায় আসো, ওয়ার, ভিতরে, এটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে 12 নম্বর বাক্যে যে ইনটা আমার নাউন, একই ওয়ার্ড 13 নম্বর বাক্যে হয়ে গেছে অ্যাডভার্ব। এই পার্টস অফ স্পিচের চেঞ্জিং এর কারণে, আমি আবারও বলছি, সেন্টেন্সের অর্থের চেঞ্জ হয়ে যায়। এর অনেক প্র্যাকটিক্যাল ফাংশন আছে। আই ডিসলাইক ক্রাইং, আইটা প্রোনাউন, ডিসলাইকটা ভার্ব, ক্রাইং শব্দটি কি? একটি নাউন। অর্থাৎ এটাকে আমরা আপনার দেখলে মনে হবে ভার্ব, তাই না? ক্রাইং, আমরা ভার্ব মনে হবে, বাট ভার্ব না, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত একটা শব্দ, এটাকে জেরান্ড বলা হয়। এটা অ্যাজ আ পার্টস অফ স্পিচ একটা নাউন। 15 নম্বর বাক্যে আই স আ ক্রাইং বেবি, এর বাংলা অর্থ আমি একটা কান্নারত শিশুকে দেখেছিলাম। আমি এমন একটা ছেলেকে, একটা বাচ্চাকে দেখেছিলাম যে কাঁদতেছিল, কান্নারত। ওই বেবিকে মডিফাই করছে ক্রাইং শব্দটা। এই জন্য ওই ক্রাইং শব্দটি হচ্ছে এখানে একটি অ্যাজেক্টিভ। এখানে মেইন ভার্বটা কি? মেইন ভার্বটা হচ্ছে স, সি এর পাস্ট ফর্ম স। তার মানে বুঝে দেখেন, 15 নম্বর বাক্যে যে ক্রাইং শব্দটি আমার অ্যাজেক্টিভ ছিল, 14 নম্বর বাক্যে সেই ক্রাইম শব্দটি, সেই ক্রাইং শব্দটি আমার কি? নাউন।
13 নম্বর বাক্যে যে ইনটা আমার অ্যাডভার্ব, 12 নম্বর বাক্যে সেই ইনটি আমার প্রিপোজিশন, 11 নম্বর বাক্যে যে শোটি আমার ভার্ব, 10 নম্বর বাক্যে সেই শোটি আমার নাউন, 9 নম্বর বাক্যে আহ, আহ, যে এটাকে কি বলছি, টকটা আমার নাউন, 8 নম্বর বাক্যে একই ওয়ার্ড টক বাট পজিশন চেঞ্জ হওয়ার কারণে হয়ে গেছে ভার্ব, 7 নম্বর বাক্যে যে স্কুল শব্দটি আমার অ্যাজেক্টিভ, 6 নম্বর বাক্যে সেই স্কুল শব্দটি আমার কি নাউন, 5 নম্বর বাক্যে যে ওয়াটার শব্দটি আমার ভার্ব, 4 নম্বর বাক্যে একই ওয়ার্ড আমার হয়ে গেছে নাউন, 3 নম্বর বাক্যে যে যে হাউস শব্দটি আমার নাউন, 2 নম্বর বাক্যে হোম শব্দটি আমার অ্যাডভার্ব, 1 নম্বর বাক্যে এটা আর কি বলবো, আই হ্যাভ আ পেন। সেখানে হ্যাভটা মেইন ভার্ব, এটা অ্যাডজেক্টিভ, পেনটা হচ্ছে আমার নাউন। সো এই যে চেঞ্জটা হলো, এই চেঞ্জিংটা আপনারা কতজন বুঝতে পারেন? এইটা যদি আপনারা ভালোভাবে নিতে পারেন, বিশ্বাস করেন, যারা মনে করেন আমি ইংলিশ গ্রামারে দুর্বল, ইংলিশ গ্রামার মানে এই পার্টস অফ স্পিচের ফাংশন, এই পার্টস অফ স্পিচ যারা কভার করতে পারে, যারা ভালোভাবে জানতে পারে, তাদের এই গ্রামার নিয়ে কোনো দুর্বলতা থাকে না। তো এখানে যতটুকু কনসেপ্ট দিলাম, এখানে আরো কিছু ছিল বাট আমি দেখাইনি, সময় চলে যাবে এই জন্য। যদি পারেন এটা আরেকবার একটু দেখবেন। আমি এখন মেইন পার্টটাতে আসবো, অর্থাৎ প্র্যাকটিক্যাল জায়গাটা নিয়ে আমি কথা বলবো, আপনাদেরকে দেখাবো যে প্র্যাকটিক্যালি কিভাবে ল্যাঙ্গুয়েজটাকে সলভ করা যায়, প্র্যাকটিক্যালি কিভাবে ভাষাটা শেখা যায়। দেখেন, আমি যাদেরকে শেখাই ইন ডিটেলসে শেখানোর চেষ্টা করি, ইন ডিটেলসে বোঝানোর চেষ্টা করি। আমি বারবার বলি যে স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজটা কেন পারে না, মেইন চায় প্রবলেমটা কি, এই জন্য আমি অরিজিন থেকে ভাষাটাকে বোঝানোর চেষ্টা করি। এই জন্য কিন্তু এতগুলো বাক্য আমি লিখলাম। আমি জানি না আমার এই বিষয়গুলো কারা কি বুঝতে পারছেন। অনেকেই হয়তো এই সমস্ত বিষয় দেখালে খুব এনজয় করতেন, যে এটা প্লাস এটা প্লাস এটা এরকম হয়, এটা হাজারো সেন্টেন্স হয়, যেমন মেয়েটি সুন্দরী সেই সাথে বুদ্ধিমতীও, দ্য গার্ল ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট। তাহলে আমি একটা করলাম, বাকিগুলো আপনারা করেন। সে একজন ভালো শিক্ষক সেই সাথে ভালো লেখকও, হি ইজ আ গুড টিচার অ্যাজ ওয়েল অ্যাজ গুড রাইটার। তাহলে একটা রুল শেষ। আমরা এবার আরেকটা করবো, হাউ অ্যাবাউট। এইভাবে রুল করলাম, স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করলাম। বাট এগুলো করে ইংরেজি শেখা যায়, কিন্তু ইংলিশে কি প্রফেশনাল হওয়া যায়? যায় না। ইংলিশে যদি আপনি এক্সপার্ট হতে চান, প্রফেশনাল হতে চান, আপনার নেক্সট জেনারেশনকে যদি আপনি এই ল্যাঙ্গুয়েজটা শেখাতে চান, আপনাকে এই জায়গাগুলো, এই যে পার্টস অফ স্পিচের যে ফাংশনটা দেখাচ্ছে, এটা কোনো কঠিন গ্রামার না। এ এ কিন্তু সেই গ্রামার না যে ভাষা শেখার জন্য আমার গ্রামার লাগবে, এটা সেটা না। মানে গ্রামার বলতে আমরা কোনটা জানি? ব্যাকরণ। অর্থাৎ সেটা হচ্ছে আপনি বলতে পারেন ন্যারেশনের সলভিং, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সলভিং, সাফিক্স প্রিফিক্সের সলভিং। সেটা আপনি বলতে পারেন আহ, এই যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করো, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ট্রান্সফর্ম করো। আমি কিন্তু সেই গ্রামার দেখাচ্ছি না, আমি এটা কি দেখাচ্ছি, আপনি ইংলিশে কথা বলতে যান বা লিখতে যান, এটা জেনে আপনার সেখানে যাওয়া লাগবে। এটা কম্পালসারি থিংস। আপনাকে ওয়ার্ড বুঝতে হবে, এটা কি, এটা পার্টস অফ স্পিচ। মানে কি, আমি যখন একটা সেন্টেন্স বা বাক্য লিখতেছি, সেই বাক্যটি কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ড কানেক্টেড হচ্ছে, অর্থটা কেমন দিচ্ছে, এটা সেইটা। এটা কিন্তু কোনো কমপ্লেক্স গ্রামাটিক্যাল টার্ম না, টপিক না। জিনিসটাকে আপনার প্র্যাকটিক্যালি নিতে হবে। আমি যদি এখন আপনাকে প্র্যাকটিক্যাল বিষয়টা বলি, আপনারা বুঝতে পারবেন। দেখেন, শর্টকাট ওয়েতে কখনোই ভাষা শেখা যায় না। আমার কাছে কোর্স করে আমার স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় কোচিং দিয়েছে। মাদারীপুরে একজন সদরে কোচিং দিয়েছে, মইনুল নাম করে। আপনার যদি কারো মাদারীপুর বাসা থেকে যাবেন, আমার স্টুডেন্ট, আমার লেখা যে বইটা, এই বইয়ের অনেকগুলো কপি সে কিনেছে। আহ, আহ, তার প্রথমে 13 জন স্টুডেন্ট ছিল। আমাকে বলছে, স্যার আপনার কাছে অনলাইনে ক্লাস করার পর আমার পরের ব্যাচে 57 জন স্টুডেন্ট ভর্তি হয়েছে মাদারীপুর এখানে। আহ, আহ, ইসের একসাথে প্রায় 14 থেকে 15 জন অ্যাডভোকেট আমার কোর্সে ভর্তি হয়েছে। এটা কতটা ভালো লাগা, কতটা প্লেজার কাজ করে। ময়মনসিংহে, চিটাগাঙে আমার স্টুডেন্টরা ইংলিশ অফলাইনে প্রতিষ্ঠান দিছে, তারা কোর্স করে। আমি সেইভাবেই পড়াই যাতে করে আপনি ইংলিশে মাস্টার্স হতে পারেন এবং এই ল্যাঙ্গুয়েজটাকে প্র্যাকটিক্যালি শিখতে পারেন। আমি স্পোকেন রুলস, বেসিক গ্রামার সবকিছু নিয়ে আলোচনা করি, বাট সেগুলোকে কিভাবে আমরা আবার প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে পারি, এটা কিন্তু আমি দেখিয়ে দিই, প্রত্যেকটা স্টুডেন্টকে আমি দেখিয়ে দিই। আচ্ছা, তারপর যে কথাটা বলছিলাম, আপনারা, আমরা এখন প্র্যাকটিক্যাল জায়গাটা নিয়ে কথা বলবো। প্রত্যেকে যদি সম্ভব হয় একটু খাতা কলম নিয়ে বসবেন, কারণ আমি এখানে লিখে লিখে দেখাবো, এটা আমার কোনো পিডিএফ ফাইল না। তো পসিবল হলে একটু খাতা কলম নিবেন আপনারা। এখানে একটা বড় করে হেডলাইন দিবেন, হাউ ক্যান উই মেক। দেখেন, ভালোভাবে বুঝবেন, প্র্যাকটিক্যাল জায়গাটাতে আমরা চলে আসছি কিন্তু। হাউ ক্যান উই, হাউ ক্যান উই মেক লং ইংলিশ, how can we make long English sentences from short
সেন্টেন্সেস কিভাবে আমরা ছোট ইংরেজি বাক্য থেকে বড় বাক্যগুলো তৈরি করতে পারি। আমরা সারা জীবন ছোট ছোট ইংলিশ সেন্টেন্স তৈরি করতে অভ্যস্ত, কিন্তু আমরা কি এতটুকুর ভিতরে সীমাবদ্ধ থাকবো? আমরা কি একটি সেন্টেন্স বা বাক্যকে বড় করতে পারবো না, লং করতে পারবো না, এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতে পারবো না? অবশ্যই পারবো। আচ্ছা, তার আগে একটা কথা বলি, আমি এটা প্রত্যেকটা ক্লাসে দেখাই যে ইংলিশে একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে আমাদের কিন্তু একটা পার্টিকুলার স্ট্রাকচার মেনটেন করতে হয়, যেটা আমি গত ক্লাসে বলছিলাম, এবং এই স্ট্রাকচারটি দিয়ে প্রায় 90% ইংলিশ সেন্টেন্স তৈরি করা যায়। স্ট্রাকচারটি কি? ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্স, ফার্স্ট অফ অল উই নিড আ সাবজেক্ট, অ্যান্ড ইন দ্য প্লেস অফ সাবজেক্ট উই হ্যাভ টু ইউজ নাউন অর প্রোনাউন। এই সাবজেক্টের জায়গায় আমাদের নাউন বা প্রোনাউনের ব্যবহার করতে হয়। সাবজেক্টের পরে একটা সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের ভার্বের প্রয়োজন। দেন এক্সটেনশন। এই এক্সটেনশনের জায়গাটাতে আমার অবজেক্ট বসতে পারে, গত ক্লাসে বলছিলাম কমপ্লিমেন্ট বসতে পারে, এই অবজেক্ট কি কমপ্লিমেন্ট কি এটা নিয়েও আমি আলোচনা করেছি, অথবা অ্যাডভার্বিয়ালস এটার ব্যবহার হতে পারে। এই যে একটা স্ট্রাকচার আমি লিখলাম এখানে, এই স্ট্রাকচারটাকে মেনটেন করেই যে কোনো ইংলিশ সেন্টেন্স বা বাক্য তৈরি হয়। এই স্ট্রাকচারটিকে মেনটেন করে যে কোনো ইংলিশ সেন্টেন্স বা বাক্য তৈরি হয়, কথাটা মনে রাখবেন। তো কিভাবে লং সেন্টেন্স আমরা করতে পারি? এই লং সেন্টেন্স করার জন্য আমাদের কয়েকটি স্টেপ ফলো করতে হবে। এই স্ট্রাকচারটাকে আমরা নিচে রাখবো, ঠিক আছে? এখানে আপনি লেখেন যে স্টেপ নাম্বার 1, how to make long English sentence. So for making long English sentences, first of all, we need we need a subject. প্রথমত আমাদের একটা সাবজেক্টের প্রয়োজন, এবং এই সাবজেক্টের জায়গাটাতে ইন দ্য প্লেস অফ সাবজেক্ট উই হ্যাভ টু পুট আই or উই or ইউ or হি or she or they, THEY, রহিম, করিম, এক্সেট্রা। অর্থাৎ একটা সেন্টেন্স বা বাক্যের সাবজেক্ট কি হতে পারে? সাবজেক্ট মানে কি? একটা কথা যখন বলা হবে, একটা কাজ যখন করা হবে, কেউ তো একজন করবে, কেউ তো একজন বলবে। সেটা আমি হতে পারি, আপনি হতে পারেন, সে হতে পারে, তারা হতে পারে, রহিম হতে পারে, করিম হতে পারে। এই সাবজেক্টের পরেই স্টেপ নাম্বার 2, প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্স তৈরি করার মেইন পার্টটা কি? ভার্ব ব্যবহার করা। ভার্ব ইজ দ্য হার্টবিট অফ সেন্টেন্স, সো উই নিড আ ভার্ব। খুব ভালোভাবে বুঝবেন যারা ইংলিশে একদমই দুর্বল, একদমই একটা বাক্য তৈরি করতে পারেন না, দেখেন কিভাবে বাক্য তৈরি করতে হয়। ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট ডিনোটস বিং, হ্যাভিং অর ডুইং সামথিং। ভার্ব হচ্ছে এমন একটা শব্দ যা কোনো কিছু করা, হওয়া, থাকা, খাওয়া, লেখা, চলা, বলা, এগুলো বোঝায়। অর্থাৎ যেমন মনে করেন, ইট মানে খাওয়া, প্লে মানে খেলা, ডু মানে করা, ড্রাইভ মানে চালানো, ড্র মানে আঁকা, রাইট মানে লেখা। এই যে ওয়ার্ডগুলো, টেক মানে দেওয়া, গিফট মানে নেওয়া, ইনভাইট মানে নিমন্ত্রণ করা, হ্যাঁ, এই ওয়ার্ডগুলো হচ্ছে ভার্ব। আমি গত ক্লাসে বলছিলাম না যে ভার্ব আমাকে শিখতে হবে। যারা ভোকাবুলারিতে দুর্বল, মেইনলি সাবজেক্ট একটা নির্দিষ্ট সার্কেলের ভিতর থাকে, সাবজেক্টের পরে যদি আপনি ভার্বটাকে ইউজ করতে পারেন, বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসে। আপনাকে মূলত জানতে হবে ভার্ব এবং ভার্বের বাংলা অর্থ, এবং সেই সাথে ফর্ম জানতে হবে আমাদের, কনজুগেশন অফ ভার্ব। ফর্ম না জানলে আমরা আবার টাইমের চেঞ্জ করতে পারবো না, আর টাইমের চেঞ্জ করতে না পারলে আমরা স্পিকিং করতে পারি না। এরপর দেখেন স্টেপ নাম্বার 3, সেটা কি? আমাদের এবার কিসের প্রয়োজন? দেখেন, একটা বাক্য কমপ্লিট করতে গেলে সাবজেক্ট আর ভার্বের পর অবজেক্টের প্রয়োজন হয়। অবজেক্ট পাওয়ার জন্য কি করবেন? আস্ক দ্য কোশ্চেন, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। আস্ক দ্য কোশ্চেন টু দ্য ভার্ব উইথ হোয়াট অ্যান্ড হুম। ভার্বকে হোয়াট, খুব ভালোভাবে বোঝেন কিন্তু জায়গাগুলো, ভার্বকে হোয়াট এবং হুম দিয়ে কোশ্চেন করবেন। কেন? ফর গেটিং অবজেক্ট, অবজেক্ট পাওয়ার জন্য। ফর গেটিং অবজেক্ট, আস্ক দ্য কোশ্চেন টু দ্য ভার্ব উইথ হোয়াট অ্যান্ড হুম ফর গেটিং অবজেক্ট। অর্থাৎ ভার্বকে হোয়াট এবং হুম দ্বারা কোশ্চেন করতে হবে। অবজেক্ট মূলত দুই প্রকার, একটা হচ্ছে ডাইরেক্ট বা বস্তুবাচক, একটা ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক। হোয়াট এবং হুম দিয়ে প্রশ্ন করলে এটা পাওয়া যায়। এরপর দেখেন, অবজেক্ট পাওয়ার পরে আমরা বসে থাকি, আমরা সেন্টেন্স বড় করতে পারি না। সেটা হচ্ছে মেইন স্টেপ। এগেইন, ফর মেকিং লং ইংলিশ সেন্টেন্স, ask the question to the verb, আবার ভার্বকে প্রশ্ন করেন উইথ হাউ, ওয়ার, ওয়েন অ্যান্ড হোয়াই, এই ওয়ার্ডগুলো দ্বারা। তাহলে কি হবে? একটা সেন্টেন্স বড় হবে। দেন স্টেপ নাম্বার 5, ইটস নাথিং, জাস্ট প্রোভাইড দ্য অ্যান্সার।
ওকে, তাহলে এখানে আমি টোটাল কয়টা স্টেপ লিখছি? 5টি স্টেপ লিখছি। আপনি যদি এই 5টি স্টেপ ফলো করতে পারেন, তাহলে যারা ইংলিশে ফ্রি হ্যান্ড রাইটিং এ দুর্বল, এটা রাইটিং ডেভেলপ করার সব থেকে ইফেক্টিভ একটা কৌশল বা স্ট্র্যাটেজি। যারা রাইটিং এ দুর্বল, যদি এই 5টি স্টেপ ফলো করতে পারেন, আপনাকে কেউ আটকে রাখতে পারবে না। আপনি ইংলিশে ফ্রি হ্যান্ডে যে কোনো কিছুই লিখতে বা বলতে পারবেন। এটা মনে রাখেন, যারা রাইটিং এ দুর্বল, যারা রাইটিং এ দুর্বল, রাইটিং ডেভেলপ করার সব থেকে ইফেক্টিভ ওয়ে বা মেথড হচ্ছে আমাদের এই 5টি স্টেপ ফলো করে লেখা বা অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে রাইটিং ডেভেলপ করা। কিসের ব্যবহার বলছি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ, সেটা কেমন? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। মনে করেন একটা সাবজেক্ট নিলাম। আচ্ছা, এইবার স্ট্রাকচারটা আমরা এসে যাই, জাস্ট ওয়েট আ মিনিট। এই কমপ্লিমেন্ট জিনিসটা কি, এটা আমি বলছিলাম। কমপ্লিমেন্ট মানে পরিপূরক, অর্থাৎ কোনো বাক্যে যদি অ্যাম, ইজ আর ওয়াজ আর এই বি ভার্বগুলো মেইন ভার্ব হিসেবে বসে, সেগুলোকে কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স বলে। যেমন হি ইজ আ ফার্মার, হ্যাঁ, দে আর হ্যাপি, আই এম আ প্লেয়ার। এইগুলো হচ্ছে আর কি কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স। যাই হোক, আমি এই স্ট্রাকচারটাকে উপরে তুলে দিই, এটা এখানে থাকলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। দেখেন, একটা সাবজেক্ট নিব, ফর এক্সাম্পল আই বা হি। একটা সাবজেক্ট নিলাম, এবার একটা ভার্ব নিব। মনে করেন বাই। বাই মানে কি? কেনা। এখন হি বাই, সে কেনে, হি বাইস। হ্যাঁ, এরকম হয়, ভার্বের সাথে এস হয়। কিন্তু আমি যদি বলি হি বট, বাই এর পাস্ট ফর্ম কি? বট। তাহলে আমার কি হয়? অর্থের চেঞ্জ হয়ে যায়। হি বট এর বাংলা তো সে কিনেছিল। সে কিনেছিল হোয়াট অ্যান্ড হুম। কোশ্চেন করেন সে কি কিনেছিল বা কাকে কিনেছিল। সাবজেক্ট আর ভার্ব বসানোর পর ভার্বকে হোয়াট এবং হুম দিয়ে কোশ্চেন করেন। এখন আমি যদি বলি হি বট আ ল্যান্ড, সে একটা জমি কিনেছিল। আপনি বলতে পারেন হি বট আ খাট, হি বট আ পেন, হি বট আ বুক। সে একটা বই কিনেছিল। বাংলা কি? কিনেছিল। এটা কোন টেন্স? পাস্ট টেন্স। সাবজেক্ট ভার্ব অবজেক্ট হয়ে গেছে। আমরা কিন্তু এখানে ফুল স্টপ দিই। আমরা সারা জীবন এরকম ছোট ছোট সেন্টেন্স লিখতে বা বলতে অভ্যস্ত। কিন্তু একটা সেন্টেন্সকে এখান থেকে আরো বড় করতে পারি কিভাবে? এই বট শব্দটিকে আপনি আবার কোশ্চেন করেন। সে যে একটা জমি কিনেছিল, হাউ ডিড হি বাই আ ল্যান্ড, সে কিভাবে একটা জমি কিনেছিল। ভার্বকে এই ওয়ার্ডগুলো দ্বারা কোশ্চেন করেন। হ্যাঁ, এখন আমি যদি বলি হি বট আ ল্যান্ড টু টেক লোন ফ্রম দ্য ব্যাংক, সে ব্যাংক থেকে লোন নিয়ে একটা জমি কিনেছিল। সে ব্যাংক থেকে লোন নিয়ে একটা জমি কিনেছিল। এই যে টু টেক লোন ফ্রম দ্য ব্যাংক, এতটুকু ধরেই আমরা একটা ফ্রেজ, এটাকে আমরা বলতে পারি অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্ব অফ ম্যানার। এখন সে যে ব্যাংক থেকে লোন নিয়ে একটা জমি কিনেছিল, সে কোথায় জমি কিনেছিল? ওয়ার ডিড হি বাই আ ল্যান্ড। এখন আমি বলতে পারি হি বট আ ল্যান্ড টু টেক লোন ফ্রম ব্যাংক ইন ঢাকা। ইন ঢাকা, সে ঢাকাতে একটা জমি কিনেছিল। এই ইন ঢাকা, এই দুটো ওয়ার্ড একসাথে বলা যেতে পারে অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ভাই, একাধারে এটাকে প্রেপোজিশনাল ফ্রেজও বলে। ওয়েন ডিড হি বাই আ ল্যান্ড, সে কবে জমি কিনেছিল, কখন কিনেছিল? আমি যদি বলি যে 2 বছর আগে, 2 ইয়ার্স এগো, এটা কি কি বলতে পারি? অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম ভার্বকে ওয়েন দ্বারা কোশ্চেন করলে এটা পাওয়া যায়। আবার আপনি যদি কোশ্চেন করেন হোয়াই ডিড হি বাই আ ল্যান্ড, সে কেন জমি কিনেছিল, জমি কেনার পিছনে তার কারণটা কি ছিল? আমি বলতে পারি টু বিল্ড। হ্যাঁ, টু বিল্ড, অথবা টু প্লাস বিয়ন্ড বা ভার্ব হিসেবে আইএনজি বলা যায়, ফর বিল্ডিং। হ্যাঁ, বাট আ হাউস, এই বিল্ডিংটা কিন্তু ভার্ব, ভার্ব রিলেটেড ওয়ার্ড। দেখেন, টু বিল্ড এটা ইনফিনিটিভ, ফর বিল্ডিং এটা জাস্ট একটা ফ্রেজ। আ হাউস, একটা বাড়ি তৈরির জন্য। তো এইটা মূলত কি? বিল্ড মানে কি? তৈরি করা। তাহলে আমার বাক্যটা ছিল এই ল্যান্ড পর্যন্ত। আমাদের মেইন বাক্য এই পর্যন্ত হয়। কিন্তু একটা সিম্পল সেন্টেন্সকে অনেক বড় করা যায়। একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করা যায়। বাক্যের ভিতরে অনেক ইনফরমেশন অ্যাড করতে গেলে আমাদের মূলত যেটা প্রয়োজন, সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার। সেটা কিভাবে পাওয়া যায়? কোনো সেন্টেন্স বা বাক্যের ভার্বকে আমরা যদি হাউ, ওয়ার, ওয়েন, ওয়াই এই ওয়ার্ডগুলো দ্বারা কোশ্চেন করি। আরেকটা কথা মনে রাখবেন, এই অ্যাডভার্ব একটা নির্দিষ্ট ওয়ার্ডার মেনটেন করে। সেটা হচ্ছে আগে ম্যানার বসাতে হবে, মানে আমি যেভাবে লিখছি, আগে হাউ দিয়ে কোশ্চেন করতে হবে, দেন প্লেস বসাতে হবে অর্থাৎ ওয়ার দিয়ে কোশ্চেন করতে হবে, তারপর টাইম বসাতে হবে অর্থাৎ ওয়েন দিয়ে কোশ্চেন করতে হবে, তারপর রিজন বসাতে হবে, ওয়াই দিয়ে কোশ্চেন করতে হবে অর্থাৎ হাউ
ওয়ার, ওয়েন, ওয়াই। হ্যাঁ, এই ওয়ার্ডারটা মেনটেন কিন্তু আপনাকে করতে হবে, মনে রাখবেন, তাহলে এটা গ্রামাটিক্যালি কারেক্ট থাকবে। আরেকটা বাক্য আমি যদি লিখি, মনে করেন আমি গতকাল বলছিলাম আপনাদেরকে, হি ড্রাইভস, সে চালায়, কি চালায়, হোয়াট, আ কার, সে একটা গাড়ি চালায়। কিভাবে চালায়, হাউ ডাজ হি ড্রাইভ আ কার, হি ড্রাইভস আ কার ভেরি কেয়ারফুলি, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। ভেরি কেয়ারফুলি, অ্যাডভার্ব অফ ম্যানার। আমরা কার পর্যন্তই লিখতে অভ্যস্ত, আমরা বলি যে হি, আমরা যখন স্পিকিং প্র্যাকটিস করি, হি ড্রাইভস আ কার, হি ডাজেন্ট ড্রাইভ আ কার, ডাজ হি ড্রাইভ আ কার, ডাজেন্ট হি ড্রাইভ আ কার, এইভাবে আমরা শিখতে অভ্যস্ত। কিন্তু না, আমরা এটাকে আরো ডিটেলসে দেখবো। হি ড্রাইভস আ কার ভেরি কেয়ারফুলি, ওয়ার ডাজ হি ড্রাইভ আ কার, সে কোথায় গাড়ি চালায়, আমি বলতে পারি অন দা বিজি রোড, সে ব্যস্ত রাস্তায় গাড়ি চালায়, এটাকে বলা যেতে পারে অ্যাডভার্ব অফ প্লেস। সে যে ব্যস্ত রাস্তায় কেয়ারফুলি গাড়ি চালায়, সে কখন গাড়ি চালায়, আমি যদি বলি ইন দ্য ইভিনিং, সে সন্ধ্যাবেলায় গাড়ি চালায়, এটা অ্যাডভার্ব অফ টাইম। সে যে সন্ধ্যাবেলায় ব্যস্ত রাস্তায় গাড়ি চালায়, সে কেন গাড়ি চালায়, গাড়ি চালানোর পিছনে তার কারণটা কি, রিজনটা কি। জাস্ট সেন্টেন্স বড় করতে গেলে আমার মূলত কি করতে হবে, ভার্বকে কোশ্চেন করতে হবে ডাবল ইউএইচ ওয়ার্ড দ্বারা। আপনি বলতে পারেন টু আর্ন, অথবা ফর প্লাস ভার্বের সাথে আইএনজি, ফর আর্নিং মানি, টাকা উপার্জন করার জন্য সে ব্যস্ত রাস্তায় সন্ধ্যাবেলায় কেয়ারফুলি গাড়ি চালায়। তাহলে এই যে ভেরি কেয়ারফুলি, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। ভার্বকে হাউ দ্বারা কোশ্চেন করে এটা পাওয়া যায়, অন দ্য বিজি রোড, এটা অ্যাডভার্ব অফ প্লেস। ভার্বকে ওয়্যার দ্বারা কোশ্চেন করে এটা পাওয়া যায়, ইন দ্য ইভিনিং, এটা অ্যাডভার্ব অফ টাইম। ভার্বকে ওয়েন দ্বারা কোশ্চেন করে এটা পাওয়া যায়, টু আর্ন আর ফর আর্নিং মানি, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন। ভার্বকে ওয়াই দ্বারা কোশ্চেন করে এটা পাওয়া যায়। এভাবে আপনি যে কোনো একটা প্যারাগ্রাফ লিখতে যান, একটা রিপোর্ট লিখতে যান, একটা কম্পোজিশন লিখতে যান, আপনি যখন একটা সেন্টেন্স লিখবেন নিজের মতো করে ফ্রি হ্যান্ড রাইটিং এ, জাস্ট একটা সাবজেক্ট তো আপনার লাগবে, তারপর আপনার ভার্ব বসাতে হবে, এটা এই দুটো জিনিস মাস্ট লাগে। এবার কি করতে থাকবেন, জাস্ট অ্যাডস দ্য কোশ্চেন টু দ্য ভার্ব উইথ হোয়াট অ্যান্ড হুম for getting object. Then again ask the question to the verb to add extra information in your sentence with how, where, when, why. Also you can ask the question with how often, হ্যাঁ, কতবার। এরপর দেখেন, আমি যদি বলি দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে, এই হচ্ছে আমার একটা সেন্টেন্স। আমরা এটাকে এই পর্যন্তই রাখি এবং আমরা এইভাবে প্র্যাকটিস করি, দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে, দে ডোন্ট প্লে ফুটবল, ডু দে প্লে ফুটবল, ডোন্ট দে প্লে ফুটবল, এইভাবে আমরা করতে থাকি। বাট না, এটাকে আরো বড় করব, কিভাবে, হাউ ডু দে প্লে ফুটবল। আমি যদি বলি দে প্লে ফুটবল ভেরি কুইকলি, হুম, তারা খুবই দ্রুততার সাথে, ক্ষিপ্রতার সাথে ফুটবল খেলে, খেলার মাঠে অনেক বেশি দৌড়ায়। এটা তাদের একটা ম্যানার, বিহেভিয়ার, আচরণ। এটা হাউ দ্বারা কোশ্চেন করে পাওয়া যায়, কাকে, ভার্বকে, প্লে, এই শব্দটাকে। তারা কোথায় ফুটবল খেলে, তারা মাঠে ফুটবল খেলে, অন দ্য ফিল্ড। আমরা এরকম বলতে পারি, তারা যে মাঠে ফুটবল খেলে, তারা কখন ফুটবল খেলে, তারা বিকালে ফুটবল খেলে, ইন দ্য আফটারনুন। হ্যাঁ, এইভাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে তারা যে বিকালবেলায় মাঠে কুইকলি ফুটবল খেলে, কেন ফুটবল খেলে, খেলার পিছনে কারণটা কি, রিজনটা কি। আমি বলতে পারি যে তারা শরীরটাকে সুস্থ রাখার জন্য খেলে বা শারীরিক ব্যায়াম করার জন্য খেলে, টু ডু। অথবা আপনি বলতে পারেন ফর ডুইং, কি, ফিজিক্যাল এক্সারসাইজ, ফিজিক্যাল এক্সারসাইজ। এইভাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে যে কোনো শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়। অনেকেই বলেন যে আপনার পেইড কোর্স আর ফ্রি কোর্সের পার্থক্য কি, পার্থক্য এইটাই, এই যে পেইড ফ্রি কোর্সটা দেখেন, এটা ওয়ান ওয়ে কমিউনিকেশন, আমি পড়াচ্ছি আপনি দেখতেছেন, but এটা একটা ভাষা, একটা ল্যাঙ্গুয়েজ, তাই না, একটা ভাষা শিখতে গেলে টু ওয়ে কমিউনিকেশনের প্রয়োজন হয়। এটা আমি করালাম, করানোর পর আমি আপনাকে হোম টাস্ক দিব, সেখানে আপনি নতুন কিছু সাবজেক্ট নেবেন, নতুন 5টা ভার্ব নিয়ে নতুন 5টি সেন্টেন্স তৈরি করবেন, সেটা আমাকে আপনি সাবমিট করবেন, সেখানে কোনো ভুল হলে আমি আবার সেটা ধরাই দিব। এইভাবে যদি টু ওয়ে কমিউনিকেশনের মাধ্যমে করা যায়, তাহলে ল্যাঙ্গুয়েজটাকে অ্যাকচুয়ালি ডেভেলপ করা যায়। বাট এই যে জিনিসটা আমি দেখাচ্ছি, আমি কিন্তু অনেক পরিশ্রম করে প্রত্যেকটা ক্লাস নিয়ে থাকি। আপনারা যারা আমাকে পজিটিভ মাইন্ডে নিতে পারেন, যারা আমার আজকে নতুন ক্লাস করছেন, তারা হয়তো বুঝবেন না, যারা আগে থেকে আমার ক্লাস করেন বা করে আসছেন, দেখে আসছেন, আমি অনেক পরিশ্রম করে প্রত্যেকটা স্টুডেন্টকে প্রত্যেকটা বিষয় দেখানোর, শেখানোর বা বোঝানোর চেষ্টা করি, যাতে করে তারা দ্রুত ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারে। তো যে কথাটা আমি বলছি, ভাষা শেখার জন্য শর্টকাট কোনো ওয়ে নেই। এইভাবে এই প্র্যাকটিক্যাল জায়গাগুলো যদি আপনি ফেস না করেন, আপনি কখনোই ইংলিশে প্রফেশনাল হতে পারবেন না। এগুলো আপনাকে দেখতেই হবে, আর এই প্র্যাকটিক্যাল জায়গাগুলো আপনি ডেভেলপ করতে পারলে আপনার যে কোনো সেক্টরে আপনি এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের মতো করে ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে সব থেকে বড় কথা। হুম, এটা করতে হবে। তো ফ্রি কোর্সে কি হচ্ছে, আমি এই যে দেখাচ্ছি, আপনি দেখতেছেন, শিখতেছেন, শেষ, ক্লাস শেষ, কালকে আরেকটা ক্লাস নেবো, আপনি সেটা জয়েন করলেন, আপনি নিজে কিন্তু কাজ করলেন না। নিজে কাজ না করলে, আমি এগুলো করাচ্ছি আপনার কাছে অনেক সহজ মনে হচ্ছে, আপনি নিজে একটা সাবজেক্ট একটা ভার্ব দিয়ে পরে করতে যান, দেখবেন আপনি ওই কনজাংশন নিয়ে আসবেন,
কানেক্টর নিয়ে আসবেন, অর্থাৎ সেন্টেন্সকে কমপ্লেক্স কম্পাউন্ড করে ফেলবেন। হ্যাঁ, অর্থাৎ আপনি ভাবছেন কি সেন্টেন্স আমার বড় বড় বানাতে হবে, তাহলে কি লিখবো? অ্যান্ড, অর, বাট, দো, অলদো, হোয়েন, সিন্স, এগুলো নিয়ে আপনি বড় করবেন। এটা করে, আমি তো যাদের টাস্ক দেই তাদের দেখি তারা এই প্রবলেমগুলো ফেস করে। কিন্তু এই যে বাক্যগুলো আমি লিখছি, এগুলো কিন্তু কোনো কমপ্লেক্স সেন্টেন্স না, কোনো কম্পাউন্ড সেন্টেন্স না। এখানে যে দুটো ভার্ব আছে, দুটো সাবজেক্ট আছে, এমন না, এগুলো সবই একটা সিম্পল সেন্টেন্স। একটা সিম্পল সেন্টেন্সকে আমরা কত বড় করতে পারি জাস্ট ফ্রেজের ব্যবহার করে, আমি জাস্ট সেটাই আপনাদেরকে দেখিয়েছি। তো এইটা আপনাদের করতে হবে। এই দেখেন, দুটো অবজেক্টও থাকে কিছু কিছু বাক্যে, যেমন আমি যদি বলি শি মানে সে, গিভ মানে দেওয়া, এর পাস্ট ফর্ম গেভ, সে দিয়েছিল। হুম, হুম, হুম মানে কাকে। আমি যদি বলি শি গেভ মি, সে আমাকে দিয়েছিল কি, হোয়াট, আর রোজ, সে আমাকে একটা গোলাপ দিয়েছিল। দেখেন, এটা একটা কমপ্লিট সেন্টেন্স, অর্থাৎ এই বাক্যে দুটো অবজেক্টই আছে, ব্যক্তিবাচক অবজেক্টও আছে, বস্তুবাচক অবজেক্টও আছে। এবার আপনি এটাকে বড় করেন তো, সে কিভাবে তোমাকে একটি গোলাপ দিয়েছিল। হি গেভ মি আ রোজ ভেরি পলাইটলি, সে আমাকে খুবই ভদ্রতার সহিত একটা গোলাপ দিয়েছিল। সে যে ভদ্রতার সহিত একটা গোলাপ দিয়েছিল, কোথায় দিয়েছিল? পার্কে দিয়েছিল, ইন দ্য পার্ক। সে যে পার্কে ভদ্রতার সহিত একটা গোলাপ দিয়েছিল, কখন দিয়েছিল বা কবে দিয়েছিল? আমি যদি বলি গতকাল দিয়েছিল, ইয়েস্টারডে। সে যে গতকাল তোমাকে পার্কে ভদ্রতার সহিত একটা গোলাপ দিয়েছিল, সে কেন গোলাপ দিয়েছিল? আমাকে প্রপোজ করার জন্য, জাস্ট ইউ ক্যান সে টু প্রপোজ মি। তাহলে আমি টোটাল সেন্টেন্সটা আমি কি লিখলাম? ওই টু প্রপোজের পরিবর্তে ফর প্রপোজিং বলতে পারেন। অর্থাৎ আমার সাবজেক্ট কি সি, ভার্ব কি গেভ, অবজেক্ট কি মি আর রোজ, এই দুটোই আমার অবজেক্ট। এবার এই ভেরি পলাইটলি, এটা অ্যাডভার্ব অফ ম্যানার, ইন দ্য পার্ক অ্যাডভার্ব অফ প্লেস, ইয়েস্টারডে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম, অ্যান্ড দেন টু গেট, টু প্রপোজ মি অ্যাডভার্ব অফ রিজন। এইভাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে, আমি আবারও বলছি, যে কোনো শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়, এবং এটা ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপ করার সব থেকে ইফেক্টিভ একটা কৌশল বা স্ট্র্যাটেজি বলে আমি মনে করি। যারা এই ক্লাসগুলো করছেন, আমাকে পজিটিভ মেনে নিতে পারছেন, আশা করি আপনারা নতুন কিছু জানতে পারছেন বা শিখতে পারছেন। এভাবে প্র্যাকটিক্যাল ওয়েতে না দেখলে কখনোই ভাষার অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট আসে না, আর এটা আপনাদের দেখতে হবে। এরপর দেখেন, আমি যে কথাটা বলছিলাম, আমরা একটা বাংলা বাক্য কি করে লিখি এখানে। আমার তো বাংলা কিবোর্ড নাই। আচ্ছা, অভ্রতে যাই। দেখেন, এই আপনি যে কোনো সেন্টেন্স আপনি ট্রান্সলেট করতে যান, এই একই পদ্ধতি অনুসরণ করে করতে হবে। মনে করেন আমি একটা বাংলা বাক্য লিখবো, খুবই মনোযোগ দিয়ে দেখেন, আমি এটা আগেও দেখিয়েছি যদিও, যারা দেখেননি ভালোভাবে দেখেন। সে তার মেয়ের জন্মদিন এর পার্টিতে, কি হলো, একটু ম্যানেজ করে নিবেন, ভুলভাল হলে বুঝে নিন, হ্যাঁ, পার্টিতে, হচ্ছে না কেন? সে তার মেয়ের জন্মদিনের পার্টি, দেখে কি হচ্ছে, পি এ আর টি, পার্টিতে, হ্যাঁ, সে তার মেয়ের জন্মদিনের পার্টিতে গতকাল সন্ধ্যায় খুবই ভদ্রতার সহিত আমাকে আমাকে নিমন্ত্রণ করেছিল জন্মদিনটি উদযাপন করার জন্য। যাই হোক, লেখা একটু সমস্যা হলে আপনার একটু ম্যানেজ করে নিন। তো দেখেন আমি কি লিখলাম, যে সে তার মেয়ের জন্মদিনের পার্টিতে গতকাল সন্ধ্যায় খুবই ভদ্রতার সহিত আমাকে নিমন্ত্রণ করেছিল জন্মদিনটি উদযাপন করার জন্য। অনেক বড় একটা বাংলা বাক্য আপনারা দেখছেন। এই ধরনের বাক্য দেখলে আমাদের গায়ে জ্বর চলে আসে। আমরা ভাবি যে কোনটার পর কোনটা করব, কিভাবে করব, সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, কোন ওয়ার্ডের পর কোন ওয়ার্ড বসাবো যখন আমি এটা ইংলিশে পড়বো। কিন্তু এই যে মেথড, এই যে স্ট্র্যাটেজিটা আমি দেখালাম, এটা ফলো করে এই ধরনের বাংলা বাক্যকেও খুব সহজে ইংলিশে ট্রান্সলেট করা যায়। যেমন আমি এখানে বলতে পারি, সাবজেক্টটা কি সে, অর্থাৎ হি। এবার ভার্ব নিব, ভার্বটা কি নিমন্ত্রণ করা, এখন এখানে করেছিল, পাস্ট টেন্স, তাই না? তাহলে ইনভাইটেড, হুম, হি ইনভাইটেড। এবার হুম, কাকে, হুম, মি, আমাকে। অর্থাৎ এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স, আমি এখানে ফুল স্টপ দিতে পারি। এখানে ব্যক্তিবাচক অবজেক্ট আছে, হি ইনভাইটেড মি,
সে আমাকে নিমন্ত্রণ করেছিল। এবার কিভাবে? আগে হাউ দ্বারা কোশ্চেন করেন, খুবই ভদ্রতার সহিত। হি ইনভাইটেড মি ভেরি পলাইটলি, হি ইনভাইটেড মি ভেরি পলাইটলি, কোথায়? তার মেয়ের জন্মদিনের পার্টি। তাহলে আমরা বলতে পারি অন হিজ ডটার্স বার্থডে পার্টি, বার্থডে পার্টি। তাহলে কি বললাম? হি ইনভাইটেড মি, টু হবে, সরি, টু হিজ ডটার্স বার্থডে পার্টি। হি ইনভাইটেড মি ভেরি পলাইটলি টু হিজ ডটার্স বার্থডে পার্টি। এবার সে যে তার মেয়ের জন্মদিনের পার্টিতে আমাকে নিমন্ত্রণ করেছিল, তাহলে তাহলে আমার এখানে অ্যাডভার্ব অফ ম্যানার বসানো শেষ। এরপর অ্যাডভার্ব অফ প্লেস, কোথায় হয়েছিল? তার মেয়ের জন্মদিনের পার্টিতে, এটাও শেষ। এবার কি, যে কখন করেছিল? বলছে গতকাল সন্ধ্যায়। তাহলে আপনি বলতে পারেন ইন দ্য ইভিনিং অফ ইয়েস্টারডে, ইয়েস্টারডে, গতকাল সন্ধ্যায়। হি ইনভাইটেড মি ভেরি পলাইটলি টু হিজ ডটার্স বার্থডে পার্টি ইন দ্য ইভিনিং অফ ইয়েস্টারডে। সে যে গতকাল সন্ধ্যায় তার মেয়ের জন্মদিনের পার্টিতে নিমন্ত্রণ করেছিল। হ্যাঁ, এবার কেন নিমন্ত্রণ করেছিল? নিমন্ত্রণ করার কারণটা কি? জন্মদিনটি উদযাপন করা। তাহলে টু সেলিব্রেট অর্থাৎ টু প্লাস ভিয়ন, অথবা আপনি বলতে পারেন ফর প্লাস ভার্বের সাথে আইএনজি। টু সেলিব্রেট, সেলিব্রেট দিস বার্থডে পার্টি, টু সেলিব্রেট দিস বার্থডে পার্টি। তাহলে আমি কি লিখলাম? হি ইনভাইটেড মি ভেরি পলাইটলি অন হিজ ডটার্স বার্থডে পার্টি ইন দ্য ইভিনিং অফ ইয়েস্টারডে টু সেলিব্রেট দিস বার্থডে পার্টি, জন্মদিনটি উদযাপন করার জন্য। তাহলে এই যে ইন দ্য ইভিনিং অফ ইয়েস্টারডে, এটা অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম। আর টু সেলিব্রেট দিস বার্থডে পার্টি, এটা অ্যাডভার্ব অফ রিজন, অ্যাডভার্ব অফ রিজন। এইভাবে যে কোনো বাংলা সেন্টেন্সকেও ইংলিশে ট্রান্সলেট করা যায় অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে। কিসের কথা বললাম আমি? আবারও বলছি, অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে। অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করেই একটা সেন্টেন্সের ভার্বকে কোশ্চেন করতে হয়, তাই না? কি দিয়ে? ডাবল ইউএস ওয়ার্ড দিয়ে। তাহলে টু সাম আপ আমি কি বলতে পারি? How to make long English sentences from short sentences. First of all, for making long sentence, you need a subject. After that, you have to put verb according to correct time. After putting this verb, you should ask the question to the verb with what and whom for getting object. After that, after getting object, you have to ask the question to the verb with how, where, when, and why. If you ask the question to the verb with these words, with these WH words, you will get so many adverbial phrase for making long English sentences. In this way, if you practice your speaking, you'll be able to speak in English fluently. এইটাকে কিভাবে স্পিকিং এ অ্যাপ্লাই করতে হয়, আমরা স্পিকিং করতে গেলে ছোট ছোট সেন্টেন্স গুলো থেমে যায়, একটার পর একটা সেন্টেন্স ইনস্ট্যান্টলি নিয়ে আসতে পারি না। এটা কিভাবে নিয়ে আসতে হয় সেটা আমি বলবো। আর যারা গত ক্লাসে লাস্ট পর্যন্ত ছিলেন, আমি আপনাদের ভার্বের একটা ফর্ম ফাইল দিতে চাইছিলাম। আমি বলছিলাম যারা ভোকাবুলারিতে দুর্বল, ভার্ব সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। এই ভার্বের ফাইলটা আমি একসাথে অনেকগুলো ফাইল দেওয়ার কারণে দিতে পারিনি। হোয়াটসঅ্যাপে প্রবলেম হয়, হোয়াটসঅ্যাপ ব্যান হয়ে যায়। এই জন্য তো আমি এটা পাঠিয়ে দিব আপনাদেরকে। এটা নিয়ে আমি একটু কথা বলবো, জাস্ট একটু সময় দেন, একটা মিনিট একটু ওয়েট করেন। আরেকটা কথা বলি, বারবার যারা পেইড কোর্সের কথা বলে নক করছেন, আমার পেইড কোর্স একটা নির্দিষ্ট টাইমে থাকে। কারণ আমার এই ফ্রি ক্লাসগুলো আমি একটা দুইটা বা তিনটা ফ্রি ক্লাস না, এটা আহ, একটা কোর্সের মতো করে আমি ডিটেলসে নেওয়ার চেষ্টা করি। আর আমার লেখা যে বইটা আছে, এটা স্পিক ইংলিশ উইথ সোনামুখ, এই যে আপনাদের আজকে যা যা দেখাচ্ছি, যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, প্রত্যেকটা বিষয় এই বইটাতে একদম ওয়েল অর্গানাইজড ওয়েতে সাজানো আছে। এটা কমপ্লিট কোর্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, গ্রামার, প্রোনাউন্সিয়েশন, স্পোকেন, রাইটিং, ভোকাবুলারি। এই বইটা যারা আমার পেইড কোর্সে আসবেন, ইভেন যারা ফ্রি ক্লাস করছেন, যে কেউ আপনারা এটা নিতে পারবেন। আমার ওয়েবসাইট থেকে অর্ডার করে আপনারা হোম ডেলিভারিতে বইটা নিতে পারবেন। এটা অনেক বড় একটা বই, অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা বই। এটা প্রায় প্রায় 387 পেজ, অর্থাৎ প্রায় 400 পেজের একটা বই এটা। এবং এখানে আপনার এই বইটাতে কি আছে আমি আপনাকে বলি। 100+ স্পোকেন রুলস দেওয়া আছে, যেগুলো মোস্ট ইফেক্টিভ রুলস,
1200 প্লাস ভোক্যাবুলারি, 1200 ভোক্যাবুলারি আছে যেগুলো রিলেটেড টু আইএলস নিউজ পেপার অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রিলান্সিং রিলেটেড ভোক্যাবুলারি। এছাড়া বেসিক গ্রামার প্লাস অ্যাডভান্স গ্রামার, প্র্যাকটিক্যাল স্পোকেন ইংলিশের যে ফাংশনগুলো আছে সব কিছু আমার এই বইটাতে আপনারা পাবেন। এই বইটাতে মেইনলি যে বিষয়টা সেটা হচ্ছে 100 প্লাস আইএলস ইউকার্ড কিউকার্ড স্পিকিং টপিক উইথ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, 10 প্লাস রিডিং স্টোরি, 100 প্লাস বাংলা টু ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ ইংলিশ টু ইংলিশ প্র্যাকটিক্যাল কনভারসেশন প্র্যাকটিস। এছাড়া রাইটিং এর পার্টে কিভাবে অ্যাপ্লিকেশন লিখবেন, কিভাবে সিভি লিখবেন, কিভাবে প্যারাগ্রাফ লিখবেন, কিভাবে কম্পোজিশন লিখবেন, কিভাবে কমপ্লিটিং স্টোরি লিখবেন, কিভাবে ইমেইল লিখবেন, এগুলো সবই দেওয়া আছে ইন ডিটেলসে ধারাবাহিকভাবে। এবং এটা এটা একটা মানে কি বলবো, আপনারা এটা নিলে বুঝতে পারেন, আপনারা তো অনেক বই পড়ছেন, অনেক টিচারের অনেক লেখকের বই পড়ছেন, 7 দিনে স্পোকেন করুন ঘরে বসে এটা ওটা, কিন্তু আপনার আমার এই ফ্রি ক্লাসগুলো করে যান, আমার এই বইটাও আপনার কেনা লাগবে না, কারণ আমি তো পিডিএফ ফাইল আপনাদের দিচ্ছি। এটা যারা প্রফেশনাল হতে চায়, যারা এক্সপার্ট হতে চায়, তারা এমনিতেই নেয়। দেখেন আমি গতকাল একটা ফ্রি ক্লাস নিছি, গতকাল সেই ফ্রি ক্লাসে আমি কি আমার পেইড কোর্সের বিজ্ঞাপনটাও সেভাবে দিতে পারছি? গতকাল ক্লাসে অনেক ডিস্টার্ব হচ্ছিল, তারপরে 19 জন জাস্ট একদিন আমাকে দেখে পেইড কোর্সে ভর্তি হয়ে গেছে যে স্যার আপনি কবে শুরু করবেন, আমি ভর্তি হব। তো একটা মানুষের প্রতি কতটা ভালোবাসা থাকলে, কতটা ভরসা থাকলে, কতটা পজিটিভ মাইন্ডে নিতে পারলে একদিন দেখেই একদিন ক্লাস করেই এতগুলো স্টুডেন্ট ভর্তি হতে পারে। আমি করোনা প্যান্ডেমিকের শুরু থেকে অনলাইনের এই ব্যাচগুলো নিয়ে আসতেছি, বর্তমানে আমার 73টা ব্যাচ রানিং চলে। আমার নতুন যে ব্যাচ আগামী 27 তারিখ থেকে, আজকে 21 তারিখ, এর এই পর্যন্ত প্রতিদিন ফ্রি ক্লাস থাকবে। 27 তারিখ থেকে পেইড কোর্সের ক্লাস শুরু হবে, অর্থাৎ আগামী শনিবার থেকে, আজ রবিবার, আগামী শনিবার থেকে। তো যারা ভর্তি হতে চান এই টাইমের ভিতর ভর্তি হলে আপনারা পেইড কোর্সে অ্যাড হতে পারবেন। বাট সিট খুব বেশি না, প্রত্যেকটা মেইন ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকে। যারা আগে ফ্রি ক্লাস করেছেন, দেখেছেন, টাইমের কারণে ভর্তি হতে পারেননি বা টাকা পয়সার কারণে ভর্তি হতে পারেননি, তারা নতুন ব্যাচে ভর্তি হতে পারেন। যারা ভর্তি হবেন আপনাকে একটা আইডি কার্ড দিব, একদম প্রফেশনাল ওয়েতে সবকিছু এখান থেকে শিখতে পারবেন। আপনার একটা আইডেন্টিটি থাকবে, আপনি আমার ব্যাচের স্টুডেন্ট। এবং প্রত্যেকটা ক্লাস একদম ধারাবাহিকতা মেনটেন করা হবে। আমার এখানে 70টা ক্লাস আছে পেইড কোর্সে। এখানে দেখেন প্রত্যেকটা ক্লাস প্লাস ক্লাসের সাথে হোমওয়ার্ক। এই পেইড কোর্সের বেনিফিট হচ্ছে এখানে আপনি ল্যাঙ্গুয়েজ ক্লাব পাবেন, যেখানে স্পিকিং প্র্যাকটিস করতে পারবেন আপনার পার্টনারের সাথে আমার অধীনে থেকে। এই স্পিকিং প্র্যাকটিস যদি করতে না পারে, অনেকে বলে আপনার ফ্রি কোর্স আর পেইড কোর্সের পার্থক্য কি? পার্থক্য এইটাই, ফ্রি কোর্সে অন ওয়ে কমিউনিকেশনের মতো হয়ে যায়, আমি আপনাকে মিউট করে রেখে রেখে পড়াচ্ছি। এটা তো কোনো রকেট সায়েন্স না যে আমি পড়ালাম আপনি মনোযোগ দিয়ে দেখলেন বুঝলেন। এটা একটা ভাষা, একটা ভাষা বা একটা ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আপনার মুখ দিয়ে কথা বের করতে হবে, আপনার ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করতে হবে। আপনি যদি কথা বলতে না পারেন, আপনি যতই ইলিটারেট হন, যতই অশিক্ষিত হন, আপনাকে জাস্ট প্র্যাকটিস করতে হবে কারেক্ট স্ট্র্যাটেজি এবং টেকনিক মেনটেন করে। প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। উইদাউট প্র্যাকটিসিং, উইদাউট স্পিকিং, হাউ ক্যান ইউ বি এবল টু এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ? আমি সেটা করিয়ে থাকি আমার পেইড কোর্সে। আদারওয়াইজ আপনি যত ভালো ক্লাস করেন, আমি যত ভালো ক্লাস নিই, বা আপনি যত ভালো টিচারের কাছে যান না কেন, 1000টা ক্লাস করবেন, আপনি শিখবেন, শিখতেই থাকবেন, ওই শেখাটা কখনো শেষ নামাতে পারবেন না, কোনো লাভ হবে না যতক্ষণ না পর্যন্ত নিজের মুখ দিয়ে কথা বের করতে পারবেন। এই দেখেন আমার এই পেইড কোর্সের ভিতরে বেসিক গ্রামার, স্পোকেনের রুলস, এগুলো শেষ করার পর এই দেখেন ক্লাস 8 থেকে স্পিকিং ক্লাস 01, 02 এবং আইএলটিএস কিউকার টপিক, এগুলো সবই এই প্রায় 40 পর্যন্ত সব স্পিকিং ক্লাস। এরপর থেকে আবার অ্যাডভান্স গ্রামার ক্লাস, এখানে আইপিএ প্রনাউন্সিয়েশনের উপর অনেকগুলো ক্লাস আছে, ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর ক্লাস আছে। লাস্টের 10টা ক্লাস আমি রেখেছি আইএলটিএস রিডিং, রাইটিং, স্পিকিং অ্যান্ড লিসনিং এর উপর। যারা আইএলটিএস এক্সাম দিবেন, আমার এই কোর্সে অনেকেই আছে এই আইএলটিএস এক্সামকে টার্গেট করে ভর্তি হয়। আমার সর্বোচ্চ যে স্টুডেন্টটা আমি পেয়েছিলাম, 1,95,000 টাকা খরচ করছে ঢাকা শহরে, এই আইএলটিএস পরীক্ষা দিয়েছে, সে ল্যাঙ্গুয়েজটা কাভার করতে পারেনি। পরে আমার কাছে এই 2,000 টাকার কোর্স করে, আমার এটার কোর্স ফি 2,000 টাকা, সে এখন কানাডাতে সেটেল হয়ে গেছে। সে আমাকে কিছুদিন আগে বলছিল যে স্যার আমি আইএলটিএস 6.5 পেয়েছি, আমি এখন কানাডা চলে আসছি। আমি ঢাকা শহরে প্রায় 1,95,000 টাকা খরচ করছিলাম। সে একটা গার্মেন্টস এর মালিক, অনেক রিচ পার্সন। সো সে কানাডাতে চলে গেছে এখন আর কি। তো আমি সেভাবেই আমি প্রত্যেকটা ক্লাস নিয়ে থাকি, আমি প্রত্যেকটা স্টুডেন্টসকে আমি বুঝিয়ে থাকি। এবং এটা আপনারাও পাবেন, এখানে এর কোনো ব্যত্যয় হবে না। আর আমার লেখা এখানে আরেকটা বই আছে মিশন ভোকাবুলারি, তো এটা নিয়ে আমি পরে বলবো, এটা সবগুলো কপি শেষ হয়ে গেছে, নতুন আর ইয়ে করা হয়নি। প্র্যাকটিক্যাল ভোকাবুলারির উপর। তো যেটার কথা আমি বলছিলাম সেটা হচ্ছে পেইড কোর্সটা যারা করতে চান বারবার ইনবক্সে নক দেন, এখানে বলে রাখলে আর ই করা লাগে না। আজকে তো ক্লাস কিভাবে নিলাম আপনারা দেখলেন, আমি কিভাবে বুঝাই, কিভাবে শিখাই, কতটা পরিশ্রম করে, এটা আরো ফ্রি ক্লাস করতে থাকেন আপনারা বুঝতে পারবেন। যদি কেউ পেইড কোর্স করতে চান, যদি কেউ মনে করেন আমি একটা মেন্টরের অধীনে থেকে ধারাবাহিকভাবে এগোতে চাই, আমি ইংলিশ এক্সপার্ট হতে চাই, ফ্লুয়েন্ট হতে চাই, প্রফেশনাল ওয়েতে আমি যেতে চাই,
এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক বলে হয়তো শিখতে পারবো, তারা আসতে পারবেন। ইভেন যারা ইন্ডিয়া থেকে আসেন তারাও গুগল পে বা ফোন পে করে পেইড কোর্সে ক্লাস করতে পারবেন। এটা কমপ্লিট ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর হবে, গুগল মিটের মাধ্যমে ক্লাস হবে। ক্লাসের ডিউরেশন থাকবে 1 আওয়ার, 1 ঘন্টা, সপ্তাহে 4 দিন ক্লাস। আমি বলে রাখলাম আপনাদের, রবি মঙ্গল বৃহস্পতি শুক্র, আগামী 27 তারিখ থেকে যদিও শুরু হবে, বাট আপনাদের ক্লাস টাইম থাকবে রবি মঙ্গল বৃহস্পতি শুক্র, এবং 3 মাসের কোর্স থাকবে। এটা 3 মাসের ভিতরে আপনি ইংলিশ এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন যদি রেগুলার ক্লাস করেন। বাট যদি ক্লাস মিস করেন, আপনি পরবর্তীতেও ক্লাস করতে পারবেন, আলাদা কোনো টাকা দিতে হবে না। টোটাল কোর্স ফি 2,000 টাকা। এই 2,000 টাকার ভিতরে আপনি যত দিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন আপনি থাকতে পারবেন। বাড়তি কোনো টাকা দিতে হবে না, আপনি ল্যাঙ্গুয়েজ ক্লাবের ফ্যাসিলিটিস পাবেন। আপনি ছেলে এবং মেয়েদের জন্য আলাদা ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, কোর্স শেষে সার্টিফিকেট পাবেন, আইডি কার্ড পাবেন, এবং একদম প্রফেশনাল ওয়েতে শিখতে পারবেন। এবং এই কোর্সটা যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন, সেভাবে এটা ডিজাইন করা, আপনার স্ব স্ব সেক্টরে আপনি কাজে লাগাতে পারবেন। আমি বেসিক গ্রামার থেকে শুরু করে স্পোকেন ইংলিশ, রাইটিং, কনভারসেশন, ট্রান্সলেশন, প্রেজেন্টেশন এবং আইএলটিএস এর প্রিপারেশন হিসাবে এটা আপনি করতে পারবেন। স্টুডেন্ট, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার এবং ইমিগ্রান্ট প্রত্যেকের জন্য এটা ইফেক্টিভ হবে। প্রত্যেকটা মেইন ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকবে, প্রত্যেকটা ব্যাচ এই সন্ধ্যা বা রাতে হয়, অর্থাৎ নতুন ব্যাচ রাত 10টাতেই শুরু হবে। হ্যাঁ, যাতে করে চাকরিজীবী বা অন্যান্য পেশার মানুষেরা সময় বের করে ক্লাসগুলো করতে পারে। এভাবেই ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে ক্লাস নিয়ে থাকি। যারা ফ্রি ক্লাস করছেন, আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসের রেকর্ড পিডিএফ ফাইল দিচ্ছি। যারা পেইড কোর্সে আসবেন তারাও প্রত্যেকটা ক্লাসের রেকর্ড এবং পিডিএফ ফাইল পাবেন প্রিমিয়াম ক্লাসগুলোর, এবং সেগুলো ধারাবাহিকভাবে সাজানো থাকবে। এবং এই কোর্সটা একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা বিষয় আমি পড়াবো, যাতে করে একজন স্টুডেন্ট ইংরেজি ভাষাটা পুরোপুরি নিজের আয়ত্তে আনতে পারে। এবং এখান থেকে টোটাল 70টা ক্লাস পাবেন, এটা হিউজ ক্লাস। প্রথম 10টি ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, যাতে করে আপনার ইংরেজির ভিত্তিটা মজবুত হয়। অর্থাৎ এই যে আজকে যে ক্লাসটা নিলাম, দেখেন ভেবে দেখেন এটা একটা গ্রামাটিক্যাল ক্লাস, বাট কতগুলো বিষয় আপনারা জানতে পারছেন, কতগুলো বিষয় আপনারা বুঝতে পারছেন, অর্থাৎ প্র্যাকটিক্যালি আমি এটা নিব। এটা কোনো বইয়ের ভাষার গ্রামার না। এরপর 30টা ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপর, অর্থাৎ গত ক্লাসে যে কথাগুলো বলছিলাম, ইংলিশে কথা বলতে গেলে আমাদের যা লাগে, এই যে ভার্বের ফর্ম, টেন্স, মডাল, সেমি মডাল, প্যাসিভ, এগুলো আমি প্র্যাকটিক্যালি শেখাবো, যাতে করে হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। হ্যাঁ, এরপর 40 থেকে 50 নম্বর একদম ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাস সাজানো থাকবে। 40 থেকে 50 নম্বর ক্লাসগুলো থাকবে রাইটিং এবং অ্যাডভান্স লেভেলের গ্রামারের উপর, যেটা থেকে এই ল্যাঙ্গুয়েজটাকে আপনি আরো এক ধাপ ডেভেলপ করতে পারেন। অর্থাৎ আপনারা যারা বিসিএস ব্যাংক জব অ্যাডমিশন টেস্ট দিবেন, যারা রাইটিং এ দুর্বল, তাদের জন্য 10টা মাস্টার্স ক্লাস আছে। আমার ফিফথ ফ্রি ক্লাস করবেন, আপনারা বুঝতে পারবেন যে রাইটিং গুলো কতটা ইফেক্টিভলি করা যায়। এরপর 50 থেকে 70 নম্বর ক্লাসগুলো থাকবে প্র্যাকটিক্যাল কমিউনিকেশনের উপর। অর্থাৎ আমরা তো অনেক জায়গায় কোর্স করি, ক্লাস করি, শিখে চলে আসি, কিন্তু আমরা নিজেরা অ্যাপ্লাই করি কতটুকু? এই ক্লাসগুলোতে আমি ক্লাস নিব না, এখানে আপনারা ক্লাস নিবেন। অর্থাৎ আপনি কাজ করবেন, আপনাকে দিয়ে আমি কনভারসেশন প্র্যাকটিস করাবো, নিউজ পেপার ট্রান্সলেট করাবো, প্রেজেন্টেশন নিব, সার্টেন টপিক থাকবে, কোশ্চেন থাকবে, আইএলটিএস কিউ কার্ডের অ্যান্সার থাকবে। আমি আপনাকে বুঝাই দিব প্যাসেজটা রিড আউট করে, সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা, কোথায় ফ্রেজের ব্যবহার, কোথায় ক্লজের ব্যবহার, আমি বোঝানোর পর আপনি নিজের মতো করে কোশ্চেনের অ্যান্সার দিবেন। সেখানে যে ভুলটা হবে আমি আবার ধরাই দিব, আপনি কেন পারবেন না। এটা আমি মুখে বলছি সেটা না, আপনি ফ্রি ক্লাস করেন, এটার জন্য পেইড কোর্সে যেতে হবে না, আপনি ফ্রি ক্লাসের ভিতরেও আমি এটা দেখাবো, আপনারা এগুলো পাবেন, এতটুকু আমি বলতে পারি। বাট যারা আগে ফ্রি ক্লাস করেছেন, পেইড কোর্সে ভর্তি হতে পারেন, তারা দ্রুত ভর্তি হয়ে যাবেন, কারণ এটা নতুন ব্যাচ 27 তারিখ থেকেই শুরু হয়ে যাবে। তো দেখেন, যে কথাটা বলছি, তাহলে আমাদের প্ল্যানটা কি থাকবে? ফার্স্টে 10টা বেসিক গ্রামার, দেন স্পোকেন ইংলিশ, দেন রাইটিং অ্যান্ড অ্যাডভান্স গ্রামার, কনভারসেশন, ট্রান্সলেশন, প্রেজেন্টেশন। You'll be able to expert and fluent in English within very short time if you practice in that way. আর এটা 2,000 টাকা কোর্স ফি, যারা পারবেন একবারে দিয়ে দিবেন, কোনো ঝামেলা থাকবে না। আর যারা পারবেন না, আমি এই সুযোগটাও রাখি, এটা কোথাও কোনো কোর্সে দেখবেন না, 1,000 টাকা অ্যাডভান্স করে আপনি ক্লাস শুরু করতে পারবেন, বাকি 1,000 টাকা 1 মাস পর দিলেও হবে। এবং যারা ইন্ডিয়া থেকে আছেন, গুগল পে বা ফোন পে করে এটা করতে পারবেন। আমার নাম্বার এখানে দেওয়া আছে, 01997356957। যারা ক্লাসের রেকর্ড পিডিএফ ফাইল গ্রুপে পাচ্ছেন না বা নিতে প্রবলেম হচ্ছে, এই নাম্বারে নক করবেন। বা ভর্তি হতে গেলে এই নাম্বারে সেন্ড মানি করে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, একটা স্ক্রিনশট দিলে আমি আপনাদের পেইড কোর্সের প্রাইভেট ব্যাচে অ্যাড করে নিব। বা যে কোনো কিছু জানতে আপনারা আমার এই মেইন 2টা নাম্বারে নক করলে আপনারা জানতে পারবেন, যে কোনো কথা আপনারা বলতে পারবেন। আবারও আমি বলছি, যারা কোর্স করতে চান, 3 মাসের কোর্স, সপ্তাহে 4 দিন ক্লাস, শনি রবি মঙ্গল বৃহস্পতি শুক্র, এবং
আপনার রাত 10টা থেকে 11টা ক্লাস টাইম থাকবে। যে কোনো বয়সে যে কেউ পারবেন করতে এটা। একদম বেসিক গ্রামার থেকে শুরু করে স্পোকেন, রাইটিং, কনভারসেশন, ট্রান্সলেশন, প্রেজেন্টেশন, প্রত্যেকটা বিষয় নিয়ে আমি কথা বলবো। আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজের দুর্বলতা চলে যাবে ইনশাল্লাহ, এতটুকু আমি বলতে পারি। কারণ সেভাবে আমি পরিশ্রম করে ল্যাঙ্গুয়েজের অরিজিনটা থেকেই বোঝানোর চেষ্টা করি। দেখেন, ল্যাঙ্গুয়েজটা আমরা পারি না কেন? আমরা ধারাবাহিকতা মেনটেন করতে পারি না। ভাষা শিখতে গেলে জানতে হয় আমি কোন জায়গা থেকে শুরু করব, কোথায় শেষ করব, আমার শুরুটা কোথায় হবে, শেষটা কোথায় হবে। এটা যারা বুঝতে না পারে, কোন টপিকের সাথে কোন টপিক কানেক্টেড, এটা যারা বুঝতে না পারে, আজকে আপনি আমার কাছে একটা ফ্রি ক্লাস করছেন, কালকে হয়তো আরেক জায়গায় এরকম একটা ক্লাস করতে পারেন, পরের দিন হয়তো ফেসবুক পেজে একটা ক্লাস দেখবেন, তারপরের দিন হয়তো ইউটিউব চ্যানেলে একটা ক্লাস দেখবেন। আপনি ক্লাস দেখতেছেন বিভিন্ন জায়গা থেকে, কারণ কি? আপনার ইংরেজি শেখার ইচ্ছা আছে। কিন্তু আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন, বিভিন্ন জায়গা থেকে দেখতে থাকলে আপনার দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যেতে থাকবে। আপনাকে ইংরেজি শিখে যেতে হবে, এই শেখাটাকে আপনি শেষ নামাতে পারবেন না। এটা হচ্ছে সব থেকে বড় কথা। নিজের ভিতরে অ্যাকচুয়াল কনফিডেন্টটা পাওয়া যায় না যে আমি পুরোপুরি এখন ইংরেজি জানি। আপনি শিখতেছেন, শিখবেন, শিখতেই থাকবেন। বাট একটা মেন্টরের অধীনে থেকে ধারাবাহিকভাবে গোছানো পদ্ধতিতে ডেভেলপ করতে পারলে, যদি বোঝা যায় আমার শুরুটা কোথায় হবে, শেষটা কোথায় হবে, কোন টপিকের পর কোন টপিক শিখতেছি, এটা যদি আপনি বুঝতে পারেন বা নিতে পারেন, আমি এতটুকু বলতে পারি, কনফিডেন্টের সাথে খুব কম সময়ের ভিতর আপনি ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবেন। তো যারা এটা করতে চান তারা আসবেন, জানাবেন আমাকে, হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। আর যেটা বলছিলাম, আমার এখানে আমার দুইটা বই, আমার এই বইটা সব সোল্ড আউট হয়ে গেছে। মিশন ভোকাবুলারি, এটা গল্পে গল্পে ভোকাবুলারি শেখার জন্য খুব ইফেক্টিভ একটা বই। অর্থাৎ আমি এখানে একাডেমিক ভোকাবুলারি বলেন বা আহ, ইয়ে আপনার আইএলটিএস বা ফ্রি ফ্রি হ্যান্ড রাইটিং রিলেটেড ভোকাবুলারি, নিউজ পেপার রিলেটেড ভোকাবুলারি, এগুলো সবই এখানে দিয়েছিলাম। আর আমার মেইন যে বইটা আছে এটা এখন অ্যাভেলেবেল আছে। এটা স্পিক ইংলিশ উইথ সোনামুখ। এটা একটা সোশ্যাল অর্গানাইজেশন, সেই নামে আমার এটা করা, তাদেরকে উৎসর্গ করে। তো আমি এটা বলবো, এটা নিয়ে আমি কথা বলবো পরে। আরেকটা যে কথা সেটা হচ্ছে, আমি প্রত্যেকটা স্টুডেন্ট ব্যাচে পড়ানোর পর আমি তো 1-to-1 সেশন নিয়ে থাকি, যে সে কতটুকু ডেভেলপ করলো, সে ল্যাঙ্গুয়েজটাকে প্রফেশনালি শিখতে পারলো কিনা। এই অন টু অন সেশনগুলো আপনারাও এখান থেকে দিতে পারবেন। অর্থাৎ একদম অফলাইনের একটা কোর্সের থেকে যদি বেটার কিছু না পান, আপনি তখন বলবেন। আপনারা অনেকেই আছেন যারা এখানে আমার ক্লাস করছেন, এর সাথে বিভিন্ন জায়গায় অফলাইনে হোক বা অনলাইনে হোক আপনারা পেইড কোর্স করেন, সেই ক্লাসগুলো করবেন আর তার সাথে আমার ক্লাসগুলো কম্পেয়ার করবেন। যদি বেটার কিছু না পান আপনি তখন বলবেন, কারণ আমি সেইভাবেই পড়িয়ে থাকি। সো এইভাবে আপনার অন টু অন সেশন গুলো, এই অন টু অন সেশন গুলো কিন্তু আমি নিয়ে থাকি, যে একটা স্টুডেন্ট কতটুকু ডেভেলপ করতে পারলো। এটা আপনারা এখান থেকে ভালো করে বুঝবেন না, এখান থেকে এভাবে দেখা যায় না। আর এটা আমার অনেকগুলো ছিল, বাট আমার এই ডেস্কটপ ফরম্যাট হয়ে যাওয়ার কারণে আমি এটা বেশি নেই। এটা আমার ইউটিউব চ্যানেলেও আছে কয়েকটা। তো যাই হোক, যে কথাটা বলছি, আপনারা যারা শিখতে চান, যারা ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে চান, আর এই ফ্রি ক্লাসগুলো রেগুলার করেন। আগামীকালও রাত 9:30টায় ফ্রি ক্লাস থাকবে। আজকের ক্লাসটা তো যেহেতু গ্রামার এবং রাইটিং রিলেটেড হলো, আগামীকাল আমি স্পিকিং রিলেটেড ক্লাস নিব। টেন্সের উপর প্র্যাকটিক্যাল ক্লাস আমি নেওয়ার চেষ্টা করব, এবং কিভাবে স্পিকিংটাকে ডেভেলপ করা যায় আমি বলবো ইন ডিটেলসে। ঠিক আছে? তো এখন আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি। আর ক্লাস শেষে আমি আপনাদের রেকর্ড এবং পিডিএফ ফাইল পাঠিয়ে দিব। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ, গুড নাইট।